নমস্কার, আপনারা শুনছেন সাহিত্যম। আমাদের আজকের পরিবেশনায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মিসমিদের কবচ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের একজন দিকপাল ব্যক্তিত্ব। আজকের গল্পটি নেওয়া হয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কিশোর উপন্যাস সমগ্র থেকে। আজকের পরিবেশনায় গল্প পাঠে তনয় ঘোষ এবং মধুরিমা বিশ্বাস, গল্পের সাউন্ড এবং মিউজিক এডিটিংয়ে অয়ন মোহান্ত, পোস্টার ডিজাইন এবং সমগ্র পরিচালনায় আমি অর্চিষ্মান রায়। শুরু হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মিসমিদের কবচ পর্ব ১। শ্যামপুর গ্রামে সেদিন নন্দোৎসব। শ্যামপুরের পাশের গ্রামে আমার মাতুলালয়। চৌধুরী বাড়ির উৎসবে আমার মামার বাড়ির সকলের সঙ্গে আমারও নিমন্ত্রণ ছিল, সুতরাং সেখানে গেলাম। গ্রামের ভদ্রলোকেরা একটা শতরঞ্জি পেতে বৈঠকখানায় বসে আসর জমিয়েছেন। আমার বড় মামা বিদেশে থাকেন, সম্প্রতি ছুটি নিয়ে দেশে এসেছেন। সবাই মিলে তাকে অভ্যর্থনা করলে। এই যে আশুবাবু, সব ভালো তো? নমস্কার। নমস্কার। একরকম চলে যাচ্ছে। আপনাদের সব ভালো? ভালো আর কই, জ্বর জারি সব, ম্যালেরিয়ার সময় এখন, বুঝতেই পারছেন। আপনার সঙ্গে এটি কে? আমার ভাগ্নে সুশীল আজই এসেছেন, নিয়ে এলাম তাই। বেশ করেছেন, বেশ করেছেন। আনবেনই তো। কি করেন বাবাজি? এখানে আমি মামাকে চোখ টেপবার সুবিধে না পেয়ে তার কনিষ্ঠাঙ্গুলি টিপে দিলাম। অফিসে চাকরি করে কলকাতায়। বেশ বেশ, এসো বাবাজি, বসো এদিকে। মামার আঙুল টিপবার কারণটা বলি। আমি কলকাতার বিখ্যাত প্রাইভেট ডিটেকটিভ নিবারণ সোমের অধীনে শিক্ষানবিশি করি। কথাটা প্রকাশ করবার ইচ্ছা ছিল না আমার। নন্দোৎসব এবং আনুষঙ্গিক ভোজন পর্ব শেষ হলো। আমরা বিদায় নেবার জোগাড় করছি, এমন সময় গ্রামের জনৈক প্রৌঢ় ভদ্রলোক আমার মামাকে ডেকে বললেন, কাল আপনাদের পুকুরে মাছ ধরতে যাওয়ার ইচ্ছা আছে, সুবিধে হবে কি? বিলক্ষণ, খুব সুবিধা হবে। আসুন না গাঙ্গুলি মশাই, আমার ওখানেই তাহলে দুপুরে আহার আদি করবেন কিন্তু। না না, তা আবার কেন? আপনার পুকুরে মাছ ধরতে দিচ্ছেন এই কত, আবার খেয়ে বিব্রত করতে যাব কেন? তাহলে মাছ ধরাও হবে না বলে দিচ্ছি। মাছ ধরতে যাবেন কেবল এই এক শর্তে। গাঙ্গুলি মশাই হেসে রাজি হয়ে গেলেন। পরের দিন সকালের দিকে হরিশ গাঙ্গুলি মশাই মামার বাড়িতে এলেন। পল্লীগ্রামের পাকা ঘুঘু মাছ ধরায়, সঙ্গে 6 গাছা ছোট বড় ছিপ, 2খানা হুইল লাগানো, বাকি সব বিনা হুইলের। টিনে ময়দার চার, কেঁচো, পিঁপড়ের ডিম, তামাক খাওয়ার সরঞ্জাম, আরও কত কি। এলাম বড়বাবু আপনাকে বিরক্ত করতে। একটা লোক দিয়ে গোটা কত কঞ্চি কাটিয়ে যদি দেন, কেঁচোর চার লাগাতে হবে। এখন বসবেন না ওবেলা? না, এবেলা বসা হবে না। মাছ চারে লাগাতে 2 ঘন্টা দেরি হবে, ততক্ষণ খাওয়া দাওয়া সেরে নেওয়া যায়। একটু সকাল সকাল যদি আহারের ব্যবস্থা। হ্যাঁ হ্যাঁ, সব হয়ে গেছে। আমিও জানি আপনি এসেই খেতে বসবার জন্য তাগাদা দেবেন। মাছ যারা ধরে তাদের কাছে খাওয়া টাওয়া কিছুই নয়, খুব জানি। আর ঘন্টাখানেক পরে জায়গা করে দেব খাওয়ার। যথাসময়ে হরিশ গাঙ্গুলি খেতে বসলেন এবং একা প্রায় 3 জনের উপযুক্ত খাদ্য উদরসাৎ করলেন। আমি কলকাতার ছেলে, দেখে তো অবাক। গাঙ্গুলি মশাই, আর একটু পায়েস? তা একটুখানি না হয়, ওসব তো খেতে পাই নে। একা হাত পুড়িয়ে রেঁধে খাই। বাড়িতে মেয়ে মানুষ নেই, বৌমারা থাকেন বিদেশে আমার ছেলের কাছে। কে ওসব করে দেবে? গাঙ্গুলি মশাই কি একাই থাকেন? একাই থাকি বই কি, ছেলেরা কলকাতায় চাকরি করে। আমার শহরে থাকা পোষায় না। তাছাড়া কিছু নগদ লেনদেনের কারবারও করি, প্রায় 3000 টাকার ওপর। টাকায় 2 আনা মাসে সুদ। আপনার কাছে আর লুকিয়ে কি করব? কাজেই বাড়ি না থাকলে চলে কই, লোকে প্রায় আসছে টাকা দিতে নিতে। গাঙ্গুলি মশাই এই কথাগুলি যেন বেশ একটু গর্বের সঙ্গে বললেন। গাঙ্গুলি মশাইকে আমার বেশ লাগলো। মাছ ধরতে ধরতে আমার সঙ্গে তিনি অনেক গল্প করলেন।
থাকেন তিনি খুব সামান্যভাবে, কোনো আড়ম্বর নেই, খাওয়া দাওয়া বিষয়ে কোনো ঝট নেই তার, এই ধরনের অনেক কথাই হলো। মাছ তিনি ধরলেন বড় বড় দুটো, ছোট গোটা 4-5। আমার মামাকে অর্ধেকগুলি দিতে চাইলেন। কেন গাঙ্গুলি মশাই, পুকুরে মাছ ধরতে এসেছেন, তার খাজনা নাকি? আরে রামু, তাই কি বলেছি? রাখুন অন্তত গোটা 2। না গাঙ্গুলি মশাই, মাফ করবেন, তার নিতে পারবো না, ও নেওয়ার নিয়ম নেই আমাদের। মামা নিতে চাইলেন না। অগত্যা গাঙ্গুলি মশাই চলে গেলেন। আমায় বলে গেলেন, তুমি বাবাজি একদিন আমার ওখানে যেও একটা ছুটিতে, তোমার সঙ্গে আলাপ করে বড় আনন্দ হলো আজ। কে জানতো যে তার বাড়িতে আমাকে অল্প দিনের মধ্যেই যেতে হবে, তবে সম্পূর্ণ অন্য কারণে, অন্য উদ্দেশ্যে। গাঙ্গুলি মশাইয়ের সঙ্গে খোশ গল্প করার জন্য নয়। গাঙ্গুলি মশাই চলে গেলে আমি মামাকে বললাম, আপনি মাছ নিলেন না কেন? উনি দুঃখিত হলেন নিশ্চয়ই। তুমি জানো না, নিলেই দুঃখিত হতেন, উনি বড় কৃপণ। তা কথার ভাবে বুঝেছি। কি করে বুঝলে? অন্য কিছু নয়, বউ ছেলেরা কলকাতায় থাকে, উনি থাকেন দেশের বাড়িতে। একটা চাকর কি রাঁধুনি রাখেন না? হাত পুড়িয়ে এ বয়সে রেঁধে খেতে হয়, তাও শিকার, অথচ হাতে 2 পয়সা বেশ আছে। আর কিছু লক্ষ্য করলে? বড় গল্প বলা স্বভাব, আমার ধারণা একটু বাড়িয়েও বলেন। ঠিক ধরেছ, মাছ নিইনি তার আর একটি কারণ, উনি মাছ দিয়ে গেলে সব জায়গায় সে গল্প করে বেড়াবেন, আর লোকে ভাববে আমরা কি চামার পুকুরে মাছ ধরেছে বলে ওর কাছ থেকে মাছ নিয়েছি। না মামা, এটি আপনার ভুল। এ কথা ভাববার কারণ কি লোকেদের? তা কখনো কেউ ভাবে? তা যাই হোক, মোটের উপর আমি ওটা পছন্দ করি না। উনি একটা বড় ভুল করেন মামাবাবু। টাকার কথা অমন বলে বেড়ান কেন? ওটা ওর স্বভাব, সর্বত্র ওই করবেন, যেখানে বসবেন সেখানে এই টাকার গল্প করেও আজ আসছেন বহুদিন, দেখাতে চান হাতে 2 পয়সা আছে। আমার মনে হয় ও স্বভাবটা ভালো নয়, বিশেষ করে এই পাড়া গাঁয়ে। একদিন আপনি একটু সাবধান করে দেবেন না? সে হবে না, তুমি ওকে জানো না, বড্ড একগুঁয়ে, কথা তো শুনবেনই না, আরও ভাববেন নিশ্চয়ই আমার কোনো মতলব আছে। আমি সেদিন কলকাতায় চলে এলাম বিকালের ট্রেনে। আমার ওপরওয়ালা নিবারণবাবু লিখেছেন খুব শিগগির আমায় একবার এলাহাবাদে যেতে হবে, বিশেষ একটা জরুরি কাজে। অফিসে যেতেই খবর পেলাম তিনি আর একটা কাজে 2 দিনের জন্য পাটনা গিয়েছেন। চলে আমার এলাহাবাদ যাওয়ার খরচের টাকা ও একখানা চিঠি রেখে গিয়েছেন তার টেবিলের ড্রয়ারের মধ্যে। আমার কাছে তার ড্রয়ারের চাবি থাকে। ড্রয়ার খুলে চিঠিখানা পড়ে দেখলাম বিশেষ কোনো গুরুতর কাজ নয়, এলাহাবাদ গভর্নমেন্ট থাম্ব ইমপ্রেশন ব্যুরোতে যেতে হবে কয়েকটি দাগি বদমাইশের বুড়ো আঙুলের ছাপের একটা ফটো নিতে। মিস্টার সোম বুড়ো আঙুলের ছাপ সম্বন্ধে একজন অভিজ্ঞ ব্যক্তি। এলাহাবাদের কাজ শেষ করতে আমার লাগলো মাত্র 1 দিন, আর 10 দিন রয়ে গেলাম তবুও। সেদিন সকালবেলায় হঠাৎ মিস্টার সোমের এক টেলিগ্রাফ পেলাম। একটা জরুরি কাজের জন্য আমায় সেদিনই কলকাতায় ফিরতে লিখেছেন। আমি যেন এলাহাবাদে দেরি না করি। ভোরে হাওড়ায় ট্রেন এসে দাঁড়াতেই দেখি মিস্টার সোম প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে আছেন। আমি একটু অবাক হয়ে গেলাম, কারণ এরকম কখনো উনি আসেন না। সুশীল, তুমি আজই মামার বাড়ি যাও। তোমার মামা কাল 2খানা আর্জেন্ট টেলিগ্রাম করেছেন তোমায় সেখানে যাবার জন্য। মামার বাড়ি? কারো অসুখ? সবাই ভালো আছে তো? সেসব নয় বলেই মনে হলো। টেলিগ্রামের মধ্যে কারো অসুখের উল্লেখ নেই। কোনো লোক আসেনি সেখান থেকে? না, আমি তার করে দিয়েছি। তুমি এলাহাবাদে গিয়েছো, আজই তোমার ফিরবার তারিখ, তাও জানিয়ে দিয়েছি। আমি বাসায় না গিয়ে সোজা শিয়ালদা স্টেশনে চলে এলাম মামার বাড়ি যাবার জন্য। মিস্টার সোম আমার সঙ্গে এলেন শিয়ালদা পর্যন্ত। বারবার করে বলে দিলেন কোনো গুরুতর ঘটনা ঘটলে তাকে যেন খবর দিই। তিনি খুব উদ্বিগ্ন হয়ে রইলেন। মামার বাড়ি পা দিতেই, এসেছিস সুশীল? যাক, বড্ড ভাবছিলাম। কি ব্যাপার মামাবাবু, সবাই ভালো তো?
এখানকার কিছু ব্যাপার নয়। শ্যামপুরের হরিশ গাঙ্গুলি মশাই খুন হয়েছেন, সেখানে এখনই যেতে হবে। গাঙ্গুলি মশাই সেদিন যিনি মাছ ধরে গেলেন খুন হয়েছেন? হ্যাঁ, চলো একেবারে সেখানে। শিগগির স্নানাহার করে নাও, কারণ সারাদিনই হয়তো কাটবে সেখানে। বেলা 2টোর সময় শ্যামপুরে এসে পৌঁছালাম। ছোট্ট গ্রাম, কখনো সেখানে কারো একটা ঘটি চুরি হয়নি, সেখানে খুন হয়ে গিয়েছে। সুতরাং গ্রামের লোকে দস্তুর মতো ভয় পেয়ে গেছে। গ্রামের মাঝখানে বারোয়ারি পূজা মণ্ডপে জড়ো হয়ে সেই কথারই আলোচনা করছে সবাই। আমার মামা এখানে এর পূর্বে অনেকবার এসেছিলেন এই ঘটনা উপলক্ষে। তার সকলের কথাবার্তা থেকে বোঝা গেল আমার কথা বিশেষ কেউ জিজ্ঞাসা করলে না, বা আমার সম্বন্ধে কেউ কোনো আগ্রহও দেখালে না। কেউ জানে না আমি প্রাইভেট ডিটেকটিভ মিস্টার সোমের শিক্ষানবিশ ছাত্র। এসব অজপাড়াগায় ওর নাম কেউ শোনেনি। আমাকে সেখানে কে চিনবে? লাশ নিয়ে গিয়েছে? আজ সকালে নিয়ে গেল, পুলিশ এসেছিল। ব্যাপার কিভাবে ঘটল? আজ হলো শনিবার, কবে তিনি খুন হয়েছেন? গ্রামের লোকে যেরকম বললে তাতে মনে হলো সে কথা কেউ জানে না। নানা লোক নানা কথা বলতে লাগলো। পুলিশের কাছেও এরা এই রকমই বলে ব্যাপারটাকে রীতিমতো গোলমেলে করে তুলেছে। আপনি কি মনে করে এখানে এনেছেন আমায়? তুমি সব ব্যাপার শুনে নাও। চলো, অনেক কথা আছে। এই খুনের রহস্য তোমায় আবিষ্কার করতে হবে। তবে বুঝবো, মিস্টার সোমের কাছে তোমায় শিক্ষানবিশ করতে দিয়ে আমি ভুল করিনি। এখানে কেউ জানে না তুমি কি কাজ করো, সে তোমার একটা সুবিধে। সুবিধেও বটে, আবার অসুবিধেও বটে। কেন? বাইরের বাজে লোককে কেউ আগ্রহ করে কিছু বলবে না। গোলমাল একটু থামলে একজন ভালো লোককে বেছে নিয়ে সব ঘটনা খুঁটিয়ে জানতে হবে। গাঙ্গুলি মশাইয়ের ছেলে কোথায়? সে লাশের সঙ্গে মহকুমায় গিয়েছে। সেখানে লাশ কাটাকুটি করবে ডাক্তারে, তারপর দাহ কার্য করে ফিরবে। লাশ দেখলে বড় সুবিধে হতো, সেটা আর হলো না। সেই জন্যই তো বলছি, তুমি কেমন কাজ শিখেছো এটা তোমার পরীক্ষা। এতে যদি পাশ করো তবে বুঝবো তুমি মিস্টার সোমের উপযুক্ত ছাত্র, নয়তো তোমাকে আমি আর ওখানে রাখবো না। এ আমার এক কথা চেনো। তারপর গাঙ্গুলি মশাইয়ের বাড়ি গেলাম। গিয়ে দেখি যেখানটাতে গাঙ্গুলি মশাইয়ের বাড়ি তার দুদিকে ঘন জঙ্গল। একদিকে দূরে একটা গ্রাম্য কাঁচা রাস্তা, একদিকে একটি হচ্ছে বাড়ি। আমি গাঙ্গুলি মশাইয়ের ছেলের কথা জিজ্ঞেস করে জানলাম সে এখনও মহাকুমা থেকে ফেরেনি। তবে একটি প্রৌঢ়ার সঙ্গে দেখা হলো। শুনলাম তিনি গাঙ্গুলি মশাইয়ের আত্মীয়া। গাঙ্গুলি মশাইকে শেষ দেখেছিলেন কবে? বুধবার। কখন? ওই বিকেল 5টার সময়। কিভাবে দেখেছিলেন? সেদিন হাটবার ছিল, উনি হাটে যাবার আগে আমার কাছে পয়সা চেয়েছিলেন। কিসের পয়সা? সুদের পয়সা। আমি ওর কাছে 2 টাকা ধার নিয়েছিলাম ও মাসে। আপনার পর আর কেউ দেখেছিল? গাঙ্গুলি মশাইয়ের বাড়ির ঠিক পশ্চিম গায়ে যে বাড়ি, সেদিকে আঙুল দিয়ে দেখিয়ে প্রৌঢ়া বললেন, ওই বাড়ির রায় পিসি আমার পরও তাকে দেখেছিলেন। আমি বৃদ্ধা রায়পিসির বাড়ি গিয়ে তাকে প্রণাম করতে বসো বাবা। তিনি একখানা পিঁড়ি বার করে দিয়ে বললেন, আপনি একা থাকেন নাকি এ বাড়িতে? হ্যাঁ বাবা, আমার তো আর কেউ নেই, মেয়ে জামাই আছে, তারাই দেখাশুনো করে। মেয়ে জামাই এখানে থাকেন? এখানেও থাকে, আবার তাদের দেশ এই এখান থেকে 4 ক্রোশ দূরে সাধুহাটি গাঁয়ে, সেখানেও থাকে। গাঙ্গুলি মশাইকে আপনি বুধবারে কখন দেখেন? রাত্রিরে যখন উনি হাট থেকে ফিরলেন তখন আমি বাইরে রোয়াকে বসে জব করছিলাম। তারপর ওর চোখে না দেখলে ওর গলার আওয়াজ শুনেছি ওই রাত 10টা পর্যন্ত। উনি ওর রান্নাঘরে রাঁধছিলেন আলো জ্বেলে, আমি যখন শুতে যাই তখন পর্যন্ত। তখন রাত কত হবে? তা কি বাবা জানি, আমরা পাড়া গায়ের লোক, ঘড়ি তো নেই বাড়িতে। তবে তখন ফরিদপুরের গাড়ি চলে গিয়েছে, আমরা শব্দ শুনে বুঝি কখন কোন গাড়ি এলো আর গেল। একা থাকতেন আর রাত পর্যন্ত রান্না করছিলেন, এত কি রান্না?
সেদিন মাংস এনেছিলেন হাট থেকে, মাংস সেদ্ধ হতে দেরি হচ্ছিল। আপনি কি করে জানলেন? পরে আমরা জেনেছিলাম, হাটে যারা ওর সঙ্গে একসঙ্গে মাংস কিনেছিল তারা বলেছিল। তাছাড়া যখন রান্নাঘর খোলা হলো, বাবা গো! বলে বৃদ্ধা যেন সে দৃশ্যের বিভৎসতা মনের পটে আবার দেখতে পেয়ে শিউরে উঠে কথা বলা বন্ধ করলেন। সঙ্গে যে প্রৌঢ়া আত্মীয়টি ছিলেন গাঙ্গুলি মশায়ের, তিনিও বললেন, ও বাবা, সে রান্নাঘরের কথা মনে হলে এখনো গা ডোল দেয়। কেন কেন, কি ছিল রান্নাঘরে? থালার চারিদিকে ভাত ছড়ানো, মাংসের ছিবড়ে আর হাড়গোড় ছড়ানো, বাটিতে তখনও মাংস আর ঝোল রয়েছে, ঘরের মেঝেতে ধস্তাধস্তির চিহ্ন। তিনি খেতে বসেছিলেন এবং তার খাওয়া শেষ হবার আগেই যারা তাকে খুন করে তারা এসে পড়ে। হ্যাঁ বাবা, এই সবাই দেখেছে, পুলিশও এসে রান্নাঘর দেখে গিয়েছে। সকলেরই মনে হলো ব্রাহ্মণের খাওয়া শেষ হবার আগেই খুনিরা এসে তার উপর পড়ে। আচ্ছা বেশ, এ গেল বুধবার রাতের ব্যাপার। সেদিনই হাট ছিল তো? হ্যাঁ বাবা। তার পরদিন সকালে উঠে আমরা দেখলাম ওর ঘরের দরজা বাইরের দিকে তালা চাবি দেওয়া। প্রথমে সকলেই ভাবলে উনি কোথাও কাজে গিয়েছেন, ফিরে এসে রান্নাবান্না করবেন, কিন্তু যখন বিকেল হয়ে গেল ফিরলেন না, তখন আমরা ভাবলাম উনি ওর ছেলেদের কাছে কলকাতায় গেছেন। তারপর বৃহস্পতিবার গেল, শুক্রবার গেল। শুক্রবার বিকেলের দিকে বন্ধ ঘরের মধ্যে থেকে কিসের দুর্গন্ধ বেরোতে লাগলো। তাও সবাই ভাবলে ভাদ্র মাস, গাঙ্গুলি মশাই হয়তো তাল কুড়িয়ে ঘরের মধ্যে রেখে দিয়েছিলেন, তাই পচে অমন গন্ধ বেরোচ্ছে। শনিবার আপনারা কোন সময় টের পেলেন যে তিনি খুন হয়েছেন? শনিবারে আমি গিয়ে গ্রামের ভদ্রলোকদের কাছে সব বললাম। অনেকেই জানতো না যে গাঙ্গুলি মশাইকে এ কদিনকার দেখা যায়নি। তখন সকলেই এলো। গন্ধ তখন খুব বেড়েছে, পচা তালের গন্ধ বলে মনে হচ্ছে না। কি করলেন আপনারা? তখন সকালে জানলা খুলবার চেষ্টা করলে কিন্তু সব জানলা ভেতর থেকে বন্ধ। দৌড় ভাঙাই সাব্যস্ত হলো। পরে ঘরের দৌড় ভেঙে ঢোকা ঠিক নয়। এরপর যদি তা নিয়ে কোনো কথা ওঠে, তখন চৌকিদার আর দফাদার ডেকে এনে তাদের সামনে দৌড় ভাঙা হলো। কি দেখা গেল? দেখা গেল তিনি ঘরের মধ্যে মরে পড়ে আছেন, মাথায় ভারী জিনিস দিয়ে মারার দাগ, মেঝে খুঁড়ে রাশিকৃত মাটি বার করা, ঘরের বাক্স প্যাটরা সব ভাঙা, ডালা খোলা, সব তছনছ করেছে জিনিসপত্র। তারপর ওর ছেলেদের টেলিগ্রাম করা হলো। এছাড়া আর কিছু আপনারা জানেন না? না বাবা, আর আমরা কিছু জানি না। গাঙ্গুলি মশায়ের প্রতিবেশিনী সেই বৃদ্ধাকে জিজ্ঞাসা করলাম, রাত্রে কোনো রকম শব্দ শুনেছিলেন গাঙ্গুলি মশায়ের বাড়ি থেকে? কিছু না, অনেক রাত্রিরে আমি যখন শুতে যাই তখন ও রান্নাঘরে আলো জ্বলতে দেখেছি। আমি ভাবলাম গাঙ্গুলি মশাই আজ এখনো দেরি করে রান্না করছেন। কেন এরকম ভাবলেন কেন? এত রাত পর্যন্ত তো উনি রান্নাঘরে থাকেন না, সকাল রাত্রিরেই খেয়ে শুয়ে পড়েন। বিশেষ করে সেদিন গিয়েছে ঘোর অন্ধকার রাত্রির অমাবস্যা, তার উপর টিপটিপ বৃষ্টি পড়তে শুরু হয়েছিল সন্ধ্যে থেকেই। তখন তো আর আপনি জানতেন না যে উনি হাট থেকে মাংস কিনে এনেছেন? না, এমন কিছুই জানি নে। হ্যাঁ বাবা, যখন এত করে জিজ্ঞেস করছো তখন একটা কথা আমার এখন মনে হচ্ছে। কি কি বলুন? উনি ভাত খাওয়ার পরে রোজ রাত্রিরে কুকুর ডেকে এঁটো পাতা কি পাতের ভাত তাদের দিতেন। রোজ রোজ ওর গলার ডাক শোনা যেত। সেদিন আমি আর তা শুনিনি। ঘুমিয়ে পড়েছিলেন হয়তো। না বাবা, বুড়ো মানুষ, ঘুম সহজে আসে না, চুপ করে শুয়ে থাকি বিছানায়। সেদিন আর ওর কুকুরকে ডাক দেওয়ার আওয়াজ আমার কানেই যায়নি। ভালো করে জেরা করার ফল অনেক সময় বড় চমৎকার হয়। মিস্টার সোম প্রায় বলেন, লোককে বারবার করে প্রশ্ন জিজ্ঞাসা করবে, যা হয়তো তার মনে নেই বা খুঁটিনাটির ওপর সে তত জোর দেয়নি, তোমার জেরায় তারও মনে পড়বে। সত্য বার হয়ে আসে অনেক সময় ভালো জেরার গুণে। এতক্ষণ আপনারা শুনছিলেন মিসমিদের কবচ প্রথম পর্ব।
পরিবেশনা যদি আমাদের ভালো লেগে থাকে এবং চ্যানেলটিতে যদি আপনি নতুন হন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মিসমিদের কবচ পরের পর্ব আসছে আগামী শুক্রবার ঠিক রাত 9টায়। শুনতে থাকুন সাহিত্য। নমস্কার, আপনারা শুনছেন সাহিত্য। আমাদের আজকের পরিবেশনায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মিসমিদের কবচ দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আপনারা শুনেছিলেন সুশীল গ্রামে বেড়াতে আসে, তার পরিচয় হয় বৃদ্ধ গাঙ্গুলি মশাইয়ের সঙ্গে। হঠাৎ করেই বৃদ্ধ গাঙ্গুলি মশাই খুন হন। সুশীল পেশায় একজন ডিটেকটিভ, একজন প্রখ্যাত ডিটেকটিভের অধীনে সে শিক্ষানবিশি করে। তার মামা তাকে দায়িত্ব দেন এই খুনের কিনারা করতে। সুশীল তার কাজ শুরু করে। তারপরের অংশ জানতে হলে শুনতে থাকুন মিসমিদের কবচ। শুরু হচ্ছে দ্বিতীয় পর্ব। সেদিনই আমার সঙ্গে গাঙ্গুলি মশাইয়ের ছেলে শ্রীগোপালের দেখা হলো। সে তার পিতার দাহকার্য শেষ করে ফিরে আসছে, কাছা গলায় ঝুলিয়ে। আমি তাকে আড়ালে ডেকে নিজের প্রকৃত পরিচয় দিলাম। শ্রীগোপালের চোখ দিয়ে দরদর করে জল পড়তে লাগলো। সে আমাকে সব রকমের সাহায্য করবে প্রতিশ্রুতি দিলে। কারো ওপর আপনার সন্দেহ হয়? কার কথা বলবো বলুন? বাবার একটা দোষ ছিল, টাকার কথা জাহির করে বেড়াতেন সবার কাছে। কত জায়গায় এসব কথা বলেছেন, তাদের মধ্যে কে এ কাজ করলে কি করে বলি? আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবেন না। আপনার বাবার কত টাকা ছিল জানেন? বাবা কখনো আমাদের বলতেন না, তবে আন্দাজ 2000-এর বেশি নগদ টাকা ছিল না। সে টাকা কোথায় থাকতো? সেটা জানতাম। ঘরের মেঝেতে বাবা পুঁতে রাখতেন। কতবার বলেছি টাকা ব্যাংকে রাখুন, সেকেলে লোক, ব্যাংক বুঝতেন না। গাঙ্গুলি মশাইয়ের মৃত্যুর পর বাড়ি এসে আপনি মেঝে খুঁড়ে কিছু পেয়েছিলেন? মেঝে তো খুঁড়ে রেখেছিল যারা খুন করেছে তারাই। আমি 1 পয়সাও পাইনি। তবে একটা কথা বলি, 2000 টাকার সব টাকাই তো মেঝেতে পোঁতা ছিল না। বাবা টাকা ধার দিতেন কি না, কিছু টাকা লোকজনকে ধার দেওয়া ছিল। কত টাকা আন্দাজ? সেদিক থেকেও মজা শুনুন। বাবার খাতাপত্র সব ওই সঙ্গে চুরি হয়ে গিয়েছে। খাতা না দেখলে বলা যাবে না কত টাকা ধার দেওয়া ছিল। খাতাপত্র নিজেই লিখতেন? তার মধ্যে গোলমাল আছে। আগে নিজেই লিখতেন, ইদানিং চোখে দেখতে পেতেন না বলে একে ওকে ধরে লিখিয়ে নিতেন। কাকে কাকে দিয়ে লিখিয়ে নিতেন জানেন? বেশিরভাগ লেখাতেন সদগোপ বাড়ির ননি ঘোষকে দিয়ে। সে জমিদারি সেরেস্তায় কাজ করে, তার হাতের লেখাও ভালো। বাবার কথা সে খুব শুনত। ননি ঘোষের বয়স কত? 30-32 হবে। ননি ঘোষ লোক কেমন, তার উপর সন্দেহ হয়? মুশকিল হয়েছে, বাবা তো একজনকে দিয়ে লেখাতেন না। যখন যাকে পেতেন তখন তাকেই ধরিয়ে লিখিয়ে নিতেন। স্কুলের ছেলে গণেশ বলে আছে, ওই মুখুজ্জে বাড়ি থেকে পড়ে, তাকেও দেখে একদিন ডেকে এনেছেন। শুধু ননি ঘোষের ওপর সন্দেহ করে কি করব? আর কাকে দেখেছেন? আর মনে হচ্ছে না। আপনি হিসেবের খাতা দেখে বলে দিতে পারেন কোন হাতের লেখা কার? ননির হাতের লেখা আমি চিনি, তার হাতের লেখা বলতে পারি, কিন্তু সে খাতাই বা কোথায়? খুনেরা সে খাতা তো নিয়ে গিয়েছে। কাকে বেশি টাকা ধার দেওয়া ছিল জানেন? কাউকে বেশি টাকা দিতেন না বাবা। 10, 5, 20, বড়জোর 30-এর বেশি টাকা একজনকেও তিনি দিতেন না। শ্যামপুরের জমিদার বাড়ি সেবেলা খাওয়া দাওয়া করলাম। একটি বড় চত্বর, তার চারিধারে নারিকেল গাছের সারি, জামরুল গাছ, বোম্বাই আমের গাছ, আতা গাছ। বেশ ছায়াভরা উপবন, যেন ডিটেকটিভগিরি করে হয়তো ভবিষ্যতে খাবো। তা বলে প্রকৃতির শোভা যখন মন হরণ করে, এমন মেঘমেদুর বর্ষা দিনে
গাছপালার শ্যামশোভা উপভোগ করতে ছাড়ি কেন? বসলুম এসে চত্বরের এক পাশে নির্জন গাছের তলায়। বসে বসে ভাবতে লাগলুম কি করা যায় এখন। মামা বড় কঠিন পরীক্ষা আমার সামনে এনে ফেলেছেন। মিস্টার সোমের উপযুক্ত ছাত্র কিনা আমি, এবার তা প্রমাণ করার দিন এসেছে। কিন্তু বসে বসে মিস্টার সোমের কাছে যতগুলি প্রণালী শিখেছি খুনের কিনারা করবার, সবগুলি পাশ্চাত্য বৈজ্ঞানিক প্রণালী, স্কটল্যান্ড ইয়ার্ডের ডিটেকটিভের প্রণালী। এখানে তার কোনোটি খাটবে না। আঙুলের ছাপ নেওয়ার কোনো ব্যবস্থা তাড়াতাড়ি করা হয়নি। 7-8 দিন পরে এখন জিনিসপত্রের গায়ে খুনির আঙুলের ছাপ অস্পষ্ট হয়ে গিয়েছে। পায়ের দাগ সম্বন্ধেও ঠিক সেই কথা। খুন হওয়ার পর এত লোক গাঙ্গুলি মশাইয়ের ঘরে ঢুকেছে, তাদের সকলের পায়ের দাগের সঙ্গে খুনির পায়ের দাগ একাকার হয়ে তালগোল পাকিয়ে গিয়েছে। গ্রামের কৌতূহলী লোকেরা আমায় কি বিপদেই ফেলেছে। তারা জানে না একজন শিক্ষানবিশ ডিটেকটিভের কি সর্বনাশ তারা করেছে। আর একটা ব্যাপার, খুনটা টাটকা নয়। 7 দিন আগে খুন হয়ে লাশ পর্যন্ত দাহ সব ফিনিশ, গোলমাল চুকে গিয়েছে। চোখে দেখেনি পর্যন্ত সেটা। অস্ত্রাঘাতের চিহ্নগুলি দেখলেও তো যা হয় একটি ধারণা করা যেত। এ একেবারে অন্ধকারে ঢিল ছোঁড়া, ভীষণ সমস্যা। মিস্টার সোমকে কি একখানা চিঠি লিখে তার পরামর্শ চেয়ে পাঠাবো? এমন অবস্থায় পড়লে তিনি নিজে কি করতেন জানাতে বলবো? কিন্তু তাও তো উচিত নয়। মামা যখন বলেছেন এটা যদি আমার পরীক্ষা হয়, তবে পরীক্ষার হলে যেমন ছেলেরা কাউকে কিছু জিজ্ঞেস করে নেয় না, আমায় তাই করতে হবে। যদি এর কিনারা করতে পারি, তবে মামা বলেছেন আমাকে এ লাইনে রাখবেন, নয়তো মিস্টার সোমের কাছ থেকে ছাড়িয়ে নেবেন। নিয়ে হয়তো কোনো আর্টিস্টের কাছে রেখে ছবি আঁকতে শেখাবেন, বা বড় দর্জির কাছে রেখে শার্ট তৈরি, পাঞ্জাবি তৈরি শেখাবেন। তবে শিক্ষানবিশের প্রথম পরীক্ষা হিসাবে পরীক্ষা যে বেশ কঠিন, এতে কোনো ভুল নেই। বসে বসে আরও অনেক কথা ভাবলুম। হিসেবের খাতা যে লিখত সে নিশ্চয়ই জানতো ঘরে কত টাকা মজুত, বাইরে কত টাকা ছড়ানো। তার পক্ষে জিনিসটা জানা যত সহজ, অপরের পক্ষে তত সহজ নয়। এ বিষয়ে একটা গোলমাল আছে। গাঙ্গুলি মশাই টাকার গর্ব মুখে করে বেড়াতেন যেখানে সেখানে। কত লোক শুনেছে, কত লোক হয়তো জানতো। একটা কথা আমার হঠাৎ মনে এলো, কিন্তু কাকে কথাটা জিজ্ঞেস করি? ননী ঘোষের বাড়ি গিয়ে ননী ঘোষের সঙ্গে দেখা করা একবার বিশেষ দরকার। তাকেই এ কথা জিজ্ঞেস করতে হবে। সে নাও বলতে পারে অবশ্য, তবুও একবার জিজ্ঞেস করতে দোষ নেই। ননী ঘোষ বাড়িতেই ছিল, আমায় সে চেনে না। একটু তাচ্ছিল্য ব্যস্ততার সঙ্গে বললে, কি দরকার বাবু? বাড়ি কোথায় আপনার? তোমার সঙ্গে দরকারি কথা আছে, ঠিক উত্তর দাও। মিথ্যে বললে বিপদে পড়ে যাবে। ননির মুখ শুকিয়ে গেল। দেখলাম সে ভয় পেয়েছে। বুঝেছে যে আমি গাঙ্গুলি মশাইয়ের খুন সম্পর্কে তদন্ত করতে এসেছি। নিশ্চয়ই পুলিশের সাদা পোশাক পরা ডিটেকটিভ। বাবু, যা জিজ্ঞাসা করেন করুন। গাঙ্গুলি মশাইয়ের খাতা তুমি লিখতে? তাই আমিও লিখেছি 2-1 দিন। আর ওই গণেশ বলে একটা স্কুলের ছেলে আছে, তাকে দিয়েও। স্কুলের ছেলের কথা হচ্ছে না, তুমি লিখতে কি না? আগে তা লিখতাম। কতদিন লিখছো? মিথ্যে কথা বললেই ধরা পড়ে যাবে। ঠিক বলবে। প্রায় লিখতাম, 2 বছর ধরে লিখছি। আর কে লিখতো? এই যে স্কুলের ছেলে গণেশ। তার কথা ছেড়ে দাও। তার বয়স কত? 15-16 হবে। আর কে লিখতো? আর সরফরাজ তরফদার লিখতো, সে এখন। সরফরাজ তরফদারের বয়স কত? কি করতো? সে এখন মারা গিয়েছে। বাদ দাও সে কথা। কতদিন মারা গিয়েছে? 2 বছর হবে। এইবার একটা কথা জিজ্ঞেস করি, গাঙ্গুলি মশায়ের কত টাকা বাইরে ছিল জানো? প্রায় 2000 টাকা। মিথ্যে বলো না, খাতা পুলিশের হাতে পড়েছে। মিথ্যে বললে মারা যাবে। না বাবু, মিথ্যে বলিনি, 2000 হবে। ঘরে মজুদ কত ছিল? তা জানি নে। আবার বাজে কথা, ঠিক বলো। বাবু, আমায় মেরেই ফেলুন আর যাই করুন, মজুদ টাকা কত
তা আমি কি করে বলবো? গাঙ্গুলি মশাই আমায় সে টাকা দেখায়নি তো। খাতায় মজুদ, তবে লেখা থাকতো না। একটা আন্দাজ তো আছে। আন্দাজ কি ছিল বলে তোমার মনে হয়? আন্দাজ আর 700-800 টাকা। কি করে আন্দাজ করলে? ওর মুখের কথা থেকেই তাই আন্দাজ হতো। গাঙ্গুলি মশাইয়ের মৃত্যুর কতদিন আগে তুমি শেষ খাতা লিখেছিলে? প্রায় 2 মাস আগে। 2 মাসের মধ্যে আমি খাতা লিখিনি, আপনার পায়ে হাত দিয়ে বলছি। তাছাড়া খাতা বেরোলে হাতের লেখা দেখেই তো আপনি বুঝবেন। কোনো মোটা টাকা কি তাঁর মরণের আগে কোনো খাতকে শোধ করেছিল বলে তুমি মনে করো? না বাবু, ঊর্ধ্ব সংখ্যা 30 টাকার বেশি তিনি কাউকে ধার দিতেন না, সেটা খুব ভালো করেই জানি। মোটা টাকা মানে 200-100 টাকা কাউকে তিনি কখনো দেননি। এমন তো হতে পারে 5 জন খাতকে 30 টাকা করে শোধ দিয়ে গেল একদিনে, 150 টাকা হলো। তা হতে পারে বাবু, কিন্তু তা সম্ভব নয়। একদিনে 5 জন খাতকে টাকা শোধ দেবে না। আর একটা কথা বাবু, চাষি খাতক সব ভাদ্র মাসে ধান হবার সময় নয় এখন। যে চাষি প্রজারা টাকা শোধ দিয়ে যাবে তা মনে হয় না। ওরা শোধ দেয় পৌষ মাসে, আবার ধান নেয় ধান পাট বুনবার সময় চৈত্র বৈশাখ মাসে। এ সময় লেনদেন বন্ধ থাকে। কোনো কিছু সন্ধান পাওয়া গেল না ননির কাছে। তবুও আমার সন্দেহ সম্পূর্ণরূপে গেল না। ননি হয় সম্পূর্ণ নির্দোষ, নয়তো সে অত্যন্ত ধূর্ত। মিস্টার সোম একটা কথা সব সময় বলেন, বাইরের চেহারা বা কথাবার্তা দ্বারা কখনো মানুষের আসল রূপ জানবার চেষ্টা করো না, করলেই ঠকতে হবে। ভীষণ চেহারার লোকের মধ্যে অনেক সময় সাধু পুরুষ বাস করে, আবার অত্যন্ত সুশ্রী ভদ্রবেশী লোকের মধ্যে সমাজের কণ্টকস্বরূপ দানব প্রকৃতির বদমাইশ বাস করে। এ আমি যে কতবার দেখেছি। ননির বাড়ি থেকে ফিরে এসে গাঙ্গুলি মশাইয়ের বাড়ির পিছনটা একবার ভালো করে দেখবার জন্য গেলাম। গাঙ্গুলি মশাইয়ের বাড়িতে একখানা মাত্র খড়ের ঘর, তার সঙ্গে লাগোয়া ছোট্ট রান্নাঘর। আপনার পিতার হত্যাকারীকে যদি খুঁজে বার করতে পারি, আপনি খুব খুশি হবেন। খুশি কি? আপনাকে 500 টাকা দেব। টাকা দিতে হবে না, আমায় সাহায্য করুন। আর কাউকে বিশ্বাস করতে পারি না। নিশ্চয়ই করব, বলুন কি করতে হবে। আমার সঙ্গে সঙ্গে আসুন আপাতত, তারপর বলবো যখন যা করতে হবে। আচ্ছা চলুন তো, বাড়ির পিছন দিকটা একবার দেখি। বড় জঙ্গল, যাবেন ওদিকে? জঙ্গল দেখলে তো আমাদের চলবে না, চলুন দেখি। সত্যই ঘন আগাছার জঙ্গল আর বড় বড় বন্য গাছের ভিড় বাড়ির পেছনেই। পাড়াগায়ে যেমন হয়ে থাকে, বিশেষ করে এই শ্যামপুরে জঙ্গল একটু বেশি। বড় বড় ভিটে লোকশূন্য ও জঙ্গলাবৃত হয়ে পড়ে আছে বহুকাল থেকে। ম্যালেরিয়ার উৎপাতে দেশ উচ্ছন্ন হয়ে গিয়েছিল 20-30 বছর আগে। এখন পাড়ায় পাড়ায় নলকূপ হয়েছে জেলা বোর্ডের অনুগ্রহে। ম্যালেরিয়াও অনেক কমেছে, কিন্তু লোক আর ফিরে আসেনি। জঙ্গলের মধ্যে বর্ষার দিনে মশার কামড় খেয়ে হাত পা ফুলে উঠল। আমি প্রত্যেক স্থান তন্ন তন্ন করে দেখলাম। 7-8 দিনের পূর্বের ঘটনা। পায়ের চিহ্ন যদি কোথাও থাকতে পারে, তবে এইখানেই তা থাকা সম্ভব। কিন্তু জায়গাটা থেকে হতাশ হতে হলো। জমিটা মুথে ঘাসে ঢাকা। বর্ষায় সে ঘাস বেড়ে হাত খানেক লম্বা হয়েছে। তার উপর পায়ের দাগ থাকা সম্ভবপর নয়। আমার মনে হলো খুনি রাত্রে এসেছিল ঠিক এই পথে। সামনের পথ লোকালয়ের মধ্যে দিয়ে কখনোই সে পথে আসতে সাহস করেনি। অনেকক্ষণ তন্ন তন্ন করে খুঁজে দেখেও সন্দেহজনক কোনো জিনিস চোখে পড়ল না। কেবল এক জায়গায় একটা শ্যাওড়া গাছের ডাল ভাঙা অবস্থায় দেখে আমি গাঙ্গুলি মশাইয়ের ছেলেকে বললাম, এই ডালটা ভেঙে কে দাঁতন করেছিল? আপনি? না, আমি এ জঙ্গলে দাঁতন কাঠি ভাঙতে আসবো কেন? তাই জিজ্ঞেস করছি। আপনি কি করে জানলেন ডাল ভেঙে কেউ দাঁতন করেছে? ভালো করে চেয়ে দেখুন, একরকম ঘুরিয়ে ঘুরিয়ে মুচড়ে ভেঙেছে ডালটা। তাছাড়া এতগুলি শ্যাওড়া ডালের মধ্যে একটি মাত্র ডাল ভাঙা,
মানুষের হাতে ভাঙা, বেশ বোঝা যাচ্ছে। দাঁতন কাঠি সংগ্রহ ছাড়া অন্য কী উদ্দেশ্যে এভাবে একটি ডাল কেউ ভাঙতে পারে? আপনার তো একবার চোখ তো অদ্ভুত, আমার তো মশাই চোখেই পড়তো না। আচ্ছা দেখে বলুন তো, কতদিন আগে এ ডালটা ভাঙা হয়েছে? অনেক দিন আগে। খুব বেশি দিন আগে না, মোচড়ানো অংশের গোড়াটা দেখে মনে হয় 6-7 দিন আগে। এর চেয়েও নিখুঁতভাবে বলা যায়। ওই অংশের সেলুলোজ অণুবীক্ষণ দিয়ে পরীক্ষা করলে ধরা পড়বে। আমি এই গাছের ভাঙা ডালটা কেটে নিয়ে যাব। একটা দান আনুন তো দয়া করে। গাঙ্গুলি মশাইয়ের ছেলের মুখ দেখে বুঝলাম সে বেশ একটু অবাক হয়েছে। ভাঙা দাঁতন কাঠি নিয়ে আমার এত মাথা ব্যথার কারণ কি বুঝতে পারছে না। সে পিছন ফিরে দা আনতে যেতে উদ্যত হলো, কিন্তু 2-4 পা গিয়েই থমকে দাঁড়িয়ে ঘাসের মধ্যে থেকে কি একটা জিনিস হাতে তুলে নিয়ে বললে, এটা কি? আমি তার হাত থেকে জিনিসটা নিয়ে দেখলাম সেটা একটা কাঠের ছোট্ট গোলাকৃতি পাত। ভালো করে আলোয় নিয়ে এসে পরীক্ষা করে দেখলাম পাতের গায়ে একটা খোদাই কাজ, একটা ফুল, ফুলটার নিচে একটি শেয়ালের মতো জানোয়ার। এটা কি বলুন তো? আমি বুঝতে পারলাম না কি জিনিস এটা হতে পারে, তাও আন্দাজ করতে পারলাম না। জিনিসটা হাতে নিয়ে সেখান থেকে চলে এলাম। যাবার আগে শ্যাওড়া গাছের ভাঙা ডালের গোড়াটা কেটে নিয়ে এলাম। পরদিন থানায় গিয়ে দারোগা বাবুর সঙ্গে দেখা করে আমার পরিচয় দিলাম। তিনি আমায় সমাদর করে বসালেন। আমায় বললেন তাঁর দ্বারা যতদূর সাহায্য হওয়া সম্ভব তা তিনি করবেন। আপনি এ সম্বন্ধে কিছু তদন্ত করেছেন? তদন্ত করা শেষ করেছি, তবে আসামি বার করা ডিটেকটিভ ভিন্ন সম্ভব নয় এক্ষেত্রে। ননী ঘোষকে আমার সন্দেহ হয়। আমারও হয়, কিন্তু ওর বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করা সহজ হবে না। ওকে চালান দিন না, ভয় খেয়ে যাক। খুনের রাত্রে ও অনুপস্থিত ছিল, কোথায় ছিল তার সন্তোষজনক প্রমাণ দিতে পারেনি। আপনি ওকে চালান দিতে পরামর্শ দেন। দিলে ভালো হয়। এর মধ্যে আর একটা উদ্দেশ্য আছে, বুঝেছেন নিশ্চয়ই। এতদিন পুলিশের চাকরি করে তার বুঝিনি মশাই, ওকে চালান দিলে সত্যিকার হত্যাকারী কিছু অসতর্ক হয়ে পড়বে এবং যদি গা ঢাকা দিয়ে থাকে তবে বেরিয়ে আসবে, এই তো? ঠিক তাই। যদিও ননী ঘোষকে আমি বেশ সন্দেহ করি, লোকটা ধূর্ত প্রকৃতির। কাল আমি লোকজন নিয়ে গ্রামে গিয়ে ডেকে বলবো ননীকে কালই চালান দেব। চালান দেওয়ার সময় গ্রামের সব লোকের সেখানে উপস্থিত থাকা দরকার। দারোগা বাবু বললেন, দাঁড়ান, একটা কথা আছে। হিসেবের খাতার একখানা পাতা সেদিন কুড়িয়ে পেয়েছিলাম গাঙ্গুলি মশাইয়ের ঘরে, পাতাখানা একবার দেখুন। একখানা হাত চিঠে কাগজের পাতা নিয়ে এসে দারোগাবাবু আমার হাতে দিলেন। এ তো ননির হাতের লেখা নয়। না, এ গণেশের হাতের লেখাও নয়। সরফরাজ তরফদারও নয়, কারণ সে মারা যাওয়ার পরে লেখা। তারিখ দেখুন। তবে খুনের 1 দিন আগে এ লেখা হয়েছে, 4 মাসেরও বেশি আগে। ব্যাপারটা ক্রমশ জটিল হয়ে পড়ছে মশাই। আমি একটা জিনিস আপনাকে তবে দেখাই। দারোগাবাবুর হাতে কাঠের পাতটা দিয়ে বললাম, এই জিনিসটা দেখুন। কি এটা? কি জিনিসটা তা ঠিক বলতে পারবো না, তবে গাঙ্গুলি মশাইয়ের বাড়ির পিছনের জঙ্গলে এটা কুড়িয়ে পেয়েছি। আর একটা জিনিস দেখুন বলে শেওড়ালের গোড়াটা তার হাতে দিতেই তিনি অবাক হয়ে আমার মুখের দিকে চেয়ে বললেন, এ তো একটা শুকনো গাছের ডাল, এতে কি হবে? ওতেই একটা মস্ত সন্ধান দিয়েছে। জানেন, যে খুন করেছে সে ভোর রাত পর্যন্ত গাঙ্গুলি মশাইয়ের বাড়ি ছাড়েনি। ভোরের দিকে রাত পোহাতে দেরি নেই দেখে সরে পড়েছে। যাওয়ার সময় অভ্যাসের বশে শ্যাওড়া ডালের দাঁতন করেছে। দারোগা মশাই হো হো করে হেসে উঠে বললেন, আপনারা যে দেখছি মশাই স্বপ্ন রাজ্যে বাস করেন। এত কল্পনা করে পুলিশের কাজ চলে? কোথায় একটা দাঁতন কাঠির ভাঙা গোড়া? আমি জানি আমার গুরু মিস্টার সোম একবার একটা ভাঙা দেশলাইয়ের কাঠিকে সূত্র ধরে আসামি পাকড়েছিলেন। বেশ, আপনিও ধরুন না দাঁতন কাঠি থেকে, আমার আপত্তি কি? যদি আমি এটাকে এত প্রয়োজনীয় মনে না করতাম, তবে এটা এতদিন সঙ্গে নিয়ে বেড়াই। যে দুটো জিনিস পেয়েছি তাদের মধ্যে পরস্পর সম্বন্ধ আছে,
এও আমার বিশ্বাস। কীরকম? যে দাঁতন কাঠি ভেঙেছে তার বা তাদের দলের লোকেরা এই কাঠের পাতাখানা কি সে কথা পরে বলবো। আর একটা সন্ধান দিয়েছে এই দাঁতন কাঠিটা। কি? সেটা এই, দোষীর বা দোষীর দলের কারো দাঁতন করবার অভ্যেস আছে। দাঁতন করবার যার প্রতিদিনের অভ্যাস নেই সে এরকম দাঁতন নিপুণভাবে মোচড় দিয়ে ভাঙতে জানবে না, এবং সম্ভবত সে বাঙালি এবং পল্লীগ্রামবাসী। হিন্দুস্থানিরা দাঁতন করে, কিন্তু দেখবেন তারা শ্যাওড়া ডালের দাঁতন করতে জানে না। তারা নিম বা বাবলা গাছের দাঁতন কাঠি ব্যবহার করে সাধারণত। এ লোকটা বাঙালি, এ বিষয়ে ভুল নেই। সেই দিনই আমি কলকাতায় মিস্টার সোমের সঙ্গে দেখা করলাম। শ্যাওড়ালের গোড়াটা আমি তাকে দেখাইনি, কাঠের পাতটা তার হাতে দিয়ে বললাম, এটা কি বলে আপনি মনে করেন? তিনি জিনিসটা দেখে বললেন, এ তুমি কোথায় পেলে? সে কথা আপনাকে এখন বলবো না, ক্ষমা করবেন। এটা আসামের মিশমি জাতির মধ্যে প্রচলিত রক্ষা কবচ, দেখবে আমার কাছে আছে। মিস্টার সোমের বাড়িতে নানা দেশের অদ্ভুত জিনিসের একটি প্রাইভেট মিউজিয়াম মতো আছে। তিনি তার সংগৃহীত দ্রব্যগুলির মধ্যে থেকে সেই রকম একটা কাঠের পাত এনে আমার হাতে দিলেন। আপনারটা একটু বড়, কিন্তু চিহ্ন একই, ফুল আর শেয়াল। এটা ফুল নয়, নক্ষত্র দেবতার প্রতীক, আর নিচে উপাসনাকারী মানুষের প্রতীক পশু। কোন দেশের জিনিস বললেন? নাগা পর্বতের নানা স্থানে এ কবচ প্রচলিত, বিশেষ করে দিব্রুসদিয়া অঞ্চলে। আমি তাঁর হাত থেকে আমার পাতটা নিয়ে তারপর বললাম, এই শ্যাওড়া ডালটা কদিনের ভাঙা বলে মনে হয়? তিনি বললেন, ভালো করে দেখে দেব। আচ্ছা বসু। সেটা নিয়ে ঘরের মধ্যে ঢুকে একটু পরে ফিরে এসে বললেন, 8-9 দিন আগে ভাঙা। আমি তাঁর কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম নিজের বাসায়। নমস্কার, আপনারা শুনছেন সাহিত্যম। আমাদের আজকের পরিবেশনা শুরু হওয়ার আগে দর্শক এবং শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা। আমাদের শিবরাম চক্রবর্তীর হাসির গল্প সমগ্র ভিডিওটিকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। এইভাবেই সাহিত্যমের সঙ্গে আপনারা জুড়ে থাকুন। নিত্য নতুন মজার গল্প সবসময়ই আসতে থাকছে আমাদের চ্যানেলে। এছাড়াও আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, হেমেন্দ্র কুমার রায় এবং অন্যান্য বিশিষ্ট লেখক লেখিকাদের গল্প আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করব। আমাদের আজকের পরিবেশনায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মিসমিদের কবচ তৃতীয় পর্ব। আমার মনে একটা বিশ্বাস ক্রমশ দৃঢ়তর হয়ে উঠছে। গাঙ্গুলি মশাইকে খুন করতে এবং খুনের পরে তাঁর ঘরের মধ্যে খুঁড়ে দেখতে খুনির লেগেছিল সারা রাত। যুক্তির দিক থেকে হয়তো এর অনেক দোষ বার করা যাবে, কিন্তু আমি অনেক সময় অনুমানের ওপর নির্ভর করে অগ্রসর হয়ে সত্যের সন্ধান পেয়েছি। কিন্তু ননী ঘোষকে আমি এখনও রেহাই দিইনি। শ্যামপুরে ফিরেই আমি আবার তার সঙ্গে দেখা করলাম। আমায় দেখে ননির মুখ শুকিয়ে গেল, তাও আমার চোখ এড়ালো না। শোনো ননি, আবার এলাম তোমায় জ্বালাতে, কতকগুলি কথা জিজ্ঞেস করব। আগে বলুন। গাঙ্গুলি মশাই যেদিন খুন হন সে রাত্রে তুমি কোথায় ছিলে? ননির মুখ বিবর্ণ হয়ে গেল। আগে বলো কোথায় ছিলে? বাড়ি ছিলে না? আগে না, সামটায় শ্বশুরবাড়ি যেতে যেতে সেদিন দেবনাথপুরের হাটতলায় রাত কাটাই। কেউ দেখেছে তোমায়? আগে তা যদিও দেখেনি। কেন দেখেনি? রাত হয়ে গেল দেখে ওখানে আশ্রয় নিয়েছিলাম, তখন কেউ সেখানে ছিল না। খেয়াঘাট পার হওনি দেবনাথপুরে? হ্যাঁ বাবু, অনেক লোক একসঙ্গে পার হয়েছিল, আমায় তো পাটনি চিনে রাখেনি। বাড়ি এসেছিলে কবে? শনিবার দুপুরবেলা। গাঙ্গুলি মশাই খুন হয়েছিলেন কার মুখে শুনলে? আগে
গায়ে ঢুকেই মাঠে কাপালিদের মুখে শুনি। কার মুখে শুনেছিলে? তার নাম বলো। আগে ঠিক মনে হচ্ছে না, বোধহয় হিরু কাপালি। তার কাছে গিয়ে প্রমাণ করে দিতে পারবে? ননি ইতস্তত করে বললে, আগে ঠিক তো মনে নেই, যদি হিরু না হয়। ননির কথায় আমার সন্দেহ আরও বেশি হলো। সে রাত্রেও ঘরে ছিল না, অথচ কোথায় ছিল তা পরিষ্কার প্রমাণও দিতে পারছে না। গোপনের সন্ধান নিয়ে আরও জানলাম ননি সম্প্রতি কলকাতায় গিয়েছিল। আজ 2 দিন হলো এসেছে। ননিকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই, ও সত্যি কথা বলবে না। একটা কিছু কাণ্ড ও ঘটাচ্ছে নাকি তলে তলে, কিছু বোঝা যাচ্ছে না। 2 দিন পরে শ্রীগোপাল এসে আমায় খবর দিলে, গ্রামের মহিন শ্যাকরাকে সে ডেকে এনেছে, আমার সঙ্গে দেখা করবে, বিশেষ কাজ আছে। মহিন শ্যাকরার বয়স প্রায় 50-এর ওপর। নিতান্ত ভালো মানুষ, গ্রাম্য শ্যাকরা। ঘোর প্যাঁচ জানে না বলেই মনে হলো। শ্রীগোপালকে বললাম, একে কেন এনেছো? এ কি বলছে শুনুন। কি ব্যাপার মহিন? বাবু, ননি ঘোষ আমার কাছে 11 ভরি সোনার তাবিজ আর হার তৈরি করে নিয়েছে আজ 3-4 দিন আগে। তাই নাকি? তার দাম কত? 27 টাকা করে ভরি, হিসেব করুন। টাকা নগদ দিয়েছিল? হ্যাঁ বাবু। সে টাকা তোমার কাছে আছে? নোট না নগদ? নগদ টাকা নেই বাবু, তাই নিয়ে মহাজনের ঘর থেকে সোনা কিনে এনে গহনা করি। 2-1 টাকাও নেই? না বাবু। তোমার মহাজনের কাছে আছে? বাবু, রানাঘাটের শীতল পোদ্দারের দোকানে কত সোনা কেনা বেচা হচ্ছে দিনে, আমার সে টাকা কি তারা বসিয়ে রেখেছে? শীতল পোদ্দার নাম? আমার সঙ্গে তুমি চলো রানাঘাটে আজই। বেলা 3টের ট্রেনে মহিন শ্যাকরাকে নিয়ে রানাঘাটে শীতল পোদ্দারের দোকানে হাজির হলাম। সঙ্গে মহিনকে দেখে বুড়ো পোদ্দার মশাই ভাবলে বড় খরিদ্দার একজন এনেছে মহিন। তাদের আদর অভ্যর্থনাকে উপেক্ষা করে আমি আসল কাজের কথা পারলাম, একটু কড়া রুক্ষস্বরে। সেদিনেই মহিন আপনাদের ঘর থেকে সোনা কিনেছিল 11 ভরি। পোদ্দারের মুখ বিবর্ণ হয়ে উঠল ভয়ে। ভাবলে এ নিশ্চয়ই পুলিশের হাঙ্গামা। হ্যাঁ বাবু, কিনেছিল। টাকা নগদ দেয়? তা দিয়েছিল। সে টাকা আছে? না বাবু, টাকা কখনো থাকে? আমাদের বড় কারবার, কোথাকার টাকা কোথায় গিয়েছে। আমি ওকে ভয় দেখানোর জন্য কড়া সুরে বললাম, ঠিক কথা বলো, টাকা যদি থাকে আনিয়ে দাও। তোমার ভয় নেই? চুরির ব্যাপার নয়, মহিনের কোনো দোষ নেই। তোমাদের কোনো পুলিশের হাঙ্গামায় পড়তে হবে না, কেবল কোর্টে সাক্ষী দিতে হতে পারে। টাকা বার করো। এগুলো পুরনো টাকা। সে কথায় তোমার দরকার নেই, নাম লেখা থাক না থাক, টাকা তুমি বার করো। শীতল পোদ্দার টাকা বার করে নিয়ে এলো একটা থলির মধ্যে থেকে। বললে, সেদিনকার তহবিল আলাদা করা ছিল। সোনা বিক্রির তহবিল তাদের আলাদা থাকে, কারণ এই নিয়ে মহাজনের সোনা কিনতে যেতে হয়। টাকা হাতে নিয়ে দেখবার আগেই শীতল একটা কথা বললে, যা আমার কাছে আশ্চর্য বলে মনে হলো। বাবু, এগুলো পুরনো টাকা, পোঁতা টোতা ছিল বলে মনে হয়, এ চুরির টাকা নয়। তুমি কি করে জানলে এ পুরনো টাকা? দেখুন, আপনিও হাতে নিয়ে। পুরনো কলঙ্ক ধারা রূপ দেখলে আমাদের চোখে কি চিনতে বাকি থাকে বাবু? এই নিয়ে তো কারবার করছি। কতদিনের পুরনো টাকা এ? 20-25 বছরের। আমি টাকাগুলো হাতে নিয়ে পরীক্ষা করে দেখলাম 20 বছরের পরের কোনো সালের অঙ্ক টাকার গায়ে লেখা নেই। মাটিতে পোঁতা টাকা বলে ঠিক মনে হচ্ছে। নিশ্চয়ই বাবু, পেতলের হাঁড়িটা পোঁতা ছিল, পেতলের কলঙ্ক লেগে গেছে টাকার গায়ে। আচ্ছা, তুমি এ টাকা আলাদা করে রেখে দাও। আমি পুলিশ নই, কিন্তু পুলিশ শিগগির এসে এ টাকা চাইবে, মনে থাকে যেন। দোহাই বাবু, দেখবেন যেন আমি এর মধ্যে জড়িয়ে না পড়ি। কোনো দোষে দোষী নই বাবু। মহিন আমার পুরনো খাতক খদ্দের, ও কোথা থেকে টাকা এনেছে তা কেমন করে জানবো বলুন? মহিনকে নিয়ে দোকানের বাইরে চলে এলাম। দেখি
ও ভয়ে কেমন বিবর্ণ হয়ে উঠেছে। কি মহিন, তোমার ভয় কি? তুমি গাঙ্গুলি মশাইকে খুন করনি তো? খুন? গাঙ্গুলি মশাইকে? কি যে বলেন বাবু? দেখলাম ওর সর্বশরীর থরথর করে কাঁপছে। কেন? ওর এত ভয় হলো কিসের জন্য? আমরা ডিটেকটিভ, আসামি ধরতে বেরিয়ে কাউকে সাধু বলে ভাবা আমাদের স্বভাব নয়। মিস্টার সোম আমার শিক্ষাগুরু। তার একটি মূল্যবান উপদেশ হচ্ছে, যে বাড়িতে খুন হয়েছে বা চুরি হয়েছে সে বাড়ির প্রত্যেককেই ভাববে খুনি ও চোর। প্রত্যেককে সন্দেহের চোখে দেখবে, তবে খুনের কিনারা করতে পারবে, নতুবা পদে পদে ঠকতে হবে। ননী ঘোষ তো আছেই এর মধ্যে। এ সন্দেহ আমার এখন বদ্ধমূল হলেও, বিশেষ করে টাকা দেখবার পর আদৌ সে সন্দেহ না থাকবারই কথা। কিন্তু এখন আবার একটা নতুন সন্দেহ এসে উপস্থিত হলো। এই মহিন শেখরার সঙ্গে খুনের কি কোনো সম্পর্ক আছে? কথাটা ট্রেনে বসে ভাবলাম। মহিনও কামরায় একপাশে বসে আছে। সে আমার সঙ্গে একটা কথাও বলেনি। জানলা দিয়ে পাণ্ডুর বিবর্ণ মুখে ভীত চোখে বাইরের দিকে শূন্য দৃষ্টিতে চেয়ে আছে। মহিনের যোগাযোগে ননী ঘোষ খুন করেনি তো? দুজনে মিলে হয়তো এ কাজ করেছে, কিংবা এমনও কি হতে পারে না যে মোহিনী খুন করেছে, ননী ঘোষ নির্দোষ? তবে একটা কথা, ননী ঘোষের হাতেই খাতাপত্র, কত টাকা আসছে যাচ্ছে ননীই তো জানতো। মহিন শেখরা সে খবর কি করে রাখবে? তখনই একটা কথা মনে পড়ল। গাঙ্গুলি মশাই ছিলেন সরল প্রাণ লোক, যেখানে সেখানে নিজের টাকা কড়ির গল্প করে বেড়াতেন, সবাই জানে। ভাবলাম মহিনকে আর একটু বাজিয়ে দেখা যাক, যদি ওর পেট থেকে আর কোনো কথা বের করা যায়। তোমার দোকানে অনেকে বেড়াতে যায় না? হ্যাঁ বাবু। গাঙ্গুলি মশাইও যেতেন? যেতেন বাবু। গিয়ে গল্প টল্প করতেন? করতেন বাবু। টাকা কড়ির কথা কখনো বলতেন তোমার দোকানে বসে? সেটা তো তাঁর স্বভাব ছিল বাবু। ননী ঘোষের সঙ্গে তোমার খুব মাখামাখি ভাব ছিল? আমার খদ্দের গহনা গড়াতে আসতো, গ্রামের লোক হিসাবেই যা আলাপ, তাছাড়া বিশেষ কিছু নয়। তুমি আর ননী দুজনে মিলে গাঙ্গুলি মশাইকে খুন করে টাকা ভাগ করে নিয়েছো, কেমন কি না? কি যে বলেন বাবু, আমি ব্রহ্ম হত্যার পাতক হব টাকার জন্যে? দোহাই ধর্ম, আপনাকে সত্যি কথা বলছি বাবু। কিছুই বোঝা গেল না। কেউ কেউ এমন নিপুণ অভিনেতা হয় যে হাবভাব দেখে বিশ্বাস করলে ঠকতে হয়। শ্যামপুরে ফিরে গাঙ্গুলি মশাইয়ের ছেলে শ্রীগোপালের সঙ্গে দেখা করলাম। থানা থেকে দারোগাবাবু আর ইন্সপেক্টর বাবু এসেছিলেন, আপনাকে খুঁজছিলেন। তুমি গহনার কথা কিছু বললে নাকি তাদের? না, আমাকে কোনো কথা তো বলেননি। বেশ। তারা আপনার সেই কাঠের তক্তা মতো জিনিসটা দেখতে চাইছিলেন। কেন? সে কথা কিছু বলেননি। আমি বিকালের দিকে নির্জনে বসে ভাবলাম, আমার দৃঢ় বিশ্বাস মিশমি জাতির কাষ্ঠ নির্মিত রক্ষা কবচের সঙ্গে এই খুনির যোগ আছে। সেই রক্ষা কবচ প্রাপ্তি এমন একটা অপ্রত্যাশিত ঘটনা যে আমার কাছে সেটা রীতিমতো সমস্যা হয়ে উঠেছে ক্রমশ। ননী ঘোষের সঙ্গেও এর সম্পর্ক এমন নিবিড় হয়ে উঠেছে যেটা আর কিছুতেই উপেক্ষা করা চলে না। শীতল পোদ্দারের দোকানের টাকার কথা যদি পুলিশকে বলি, তবে তারা এক্ষুনি ননীকে গ্রেপ্তার করে। কিন্তু সেদিক থেকে মস্ত বাধা হচ্ছে, সে টাকা যে ননী ঘোষ দিয়েছিল মহিনকে, তার প্রমাণ কি? মহিনের কথার উপর নির্ভর করা ছাড়া এক্ষেত্রে অন্য কোনো প্রমাণ নেই। শীতল পোদ্দারও তো ভুল করতে পারে। হয়তো এমনও হতে পারে মহিন শেখরাই আসল খুনি। তার দোকানে বসে গাঙ্গুলি মশাই কখনো টাকার গল্প করে থাকবেন, তারপর সুবিধে পেয়ে মহিন গাঙ্গুলি মশাইকে খুন করেছে। ও তার টাকা পোদ্দারের দোকানে চালিয়ে এখন ননীর ওপর দোষ চাপাচ্ছে। ননী ঘোষের সঙ্গে সন্ধ্যায় দেখা করলাম। তুমি মহিনের দোকান থেকে তাবিজ গড়িয়েছো সম্প্রতি? হ্যাঁ বাবু। অত টাকা হঠাৎ পেলে কোথায়? হঠাৎ কেন বাবু, ঘি মাখনের ব্যবসা করি, টাকা হাতে ছিল তাই গড়িয়েছি। টাকা নগদ দিয়েছিলে না নোটে? নগদ। সব টাকা তোমার ঘি মাখন বিক্রির? হ্যাঁ বাবু। ননীকে ছেড়ে দিয়ে গ্রামের মধ্যে বেড়াতে বেরোলাম। ননী অত্যন্ত ধূর্ত লোক, ওর কাছ থেকে কথা বার করা চলবে না দেখা যাচ্ছে। বেড়াতে বেড়াতে গাঙ্গুলি মশাইয়ের বাড়ির কাছে গিয়ে পড়েছি। এমন সময় দেখি কে একজন ভদ্রলোক
গাঙ্গুলি মশাইয়ের ছেলে শ্রীগোপালের সঙ্গে দাঁড়িয়ে কথা কইছেন। আমাকে দেখতে পেয়ে শ্রীগোপাল ডাকলো, এই যে আসুন, চা খাবেন? না, এখন খাবো না, ব্যস্ত আছি। আসুন, আলাপ করিয়ে দিই। ইনি সুশীল রায়, আর ইনি জানকীনাথ পড়ুয়া, আমাদের পাড়ার জামাই। আমার বাড়ির পাশের ওই বুড়ি দিদিমার জামাই। উনিও একটু একটু মানে ওকে সব বলেছিলাম। আমি বুঝলাম জানকী বড়ুয়া আর যাই হোক, সে আমার প্রতিদ্বন্দ্বী আর একজন প্রাইভেট ডিটেকটিভ। মনটা হঠাৎ যেন বিরূপ হয়ে উঠল শ্রীগোপালের প্রতি। সে আমার উপর এরই মধ্যে আস্থা হারিয়ে ফেলেছে এবং কোথা থেকে আর একজন গোয়েন্দা আমদানি করে তাকে সব ঘটনা খুলে বলছিল। আমাকে আসতে দেখে থেমে গিয়েছে। আমি জানকীবাবুকে বললাম, আপনি কি বুঝছেন? কিছুই না, তবে আমার মনে হয় এখানকার লোকই খুন করেছে। আপনি বলছেন এই গাঁয়ের লোক? এই গাঁয়ের জানাশোনা লোক ভিন্ন এ কাজ হয়নি। ননী ঘোষের সম্বন্ধে আপনার কি মনে হয়? আমি বিস্মিতভাবে জানকীবাবুর মুখের দিকে চাইলাম। তাহলে শ্রীগোপাল দেখছি ননী ঘোষের কথাও এই ভদ্রলোকের কাছে বলেছে। ভারী রাগ হলো শ্রীগোপালের ব্যবহারে। আমার উপর তাহলে আদৌ আস্থা নেই ওর দেখছি। একবার মনে হলো জানকীবাবুর কথার কোনো উত্তর আমি দেব না। অবশেষে ভদ্রতা বোধেরই জয় হলো। বললাম, ননী ঘোষের কথা আপনাকে কে বললে? আপনি ননী ঘোষকে সন্দেহ করেন? খুব সন্দেহ করি। তার সঙ্গে এখনই দেখা করা দরকার। ভালোই তো। আচ্ছা, আপনি ঘটনার স্থলে ভালো করে খুঁজেছিলেন? খুঁজেছিলাম বই কি। কিছু পেয়েছিলেন? না, এমন বিশেষ কিছু না। তাহলে কিছুই পাননি? কিছুই না তেমন। কাঠের পাতের কথাটা জানকীবাবুকে বলার ইচ্ছে হলো না। জানকীবাবুকে বলে কি হবে? তিনি কি বুঝতে পারবেন জিনিসটা আসলে কি? মিস্টার সোমের সাহায্য ব্যতীত কি আমারই বোঝার কোনো সাধ্য ছিল? মিস্টার সোমের মতো পণ্ডিত ও বিচক্ষণ গোয়েন্দা খুব বেশি নেই এদেশে, এ আমি হলপ করে বলতে পারি। জানকীবাবু চলে গেলে আমি শ্রীগোপালকে বললাম, তুমি একে কি বলেছিলে? কি বলবো? ননী ঘোষের কথা বলেছো? হ্যাঁ, তা বলেছি। আমাকে তোমার বিশ্বাস না হতে পারে, তা বলে আমার আবিষ্কৃত সূত্রগুলি তুমি অন্য ডিটেকটিভকে দেওয়ার অধিকার কিভাবে পাও? শ্রীগোপাল চুপ করে রইল। আমি শ্রীগোপালের ওপর খুবই বিরক্ত হলাম। সেদিন সন্ধ্যার কিছু আগে আমি মহিন শ্যাকরার সঙ্গে আবার দেখা করতে গেলাম। মহিন আমায় দেখে ভয়ে ভয়ে একটা টুল পেতে দিল বসবার জন্য। মহিন, একটা সত্যি কথা বলবে? কি বলুন? তোমার সঙ্গে ননীর ঝগড়া বিবাদ হয়েছিল কিছুকাল আগে। মহিন আমার দিকে অবাক হয়ে চেয়ে থাকলো। ননী বলেছে বুঝি? সব মিথ্যে কথা ওর বাবু, সব মিথ্যে। ঝগড়া হয়েছিল তাহলে সত্যি বলো। মহিন চুপ করে রইল অনেকক্ষণ, তারপর আস্তে আস্তে বলল, হয়েছিল বাবু, কিন্তু আমার তাতে কোনো দোষ। আমি সে কথা বলিনি। ঝগড়া হয়েছিল কিনা জিজ্ঞেস করছি। হ্যাঁ বাবু, কী নিয়ে ঝগড়া হয়েছিল বলো এবার? সোনার দর নিয়ে বাবু। আচ্ছা, তুমি শ্রীগোপালের কাছে ননী ঘোষের তাবিজ গড়ানোর কথা এই জন্য বলেছিলে, কেমন ঠিক কি না? হ্যাঁ বাবু, তুমি তখন ভেবেছিলে যে ননী ঘোষই খুন করেছে, তা না? ঠিক বলো। না বাবু। তাহলে তুমিও যে দোষী হবে আইনগত, তাই ভাবছো বুঝি? মহিন শ্যাকরা ভয়ে ঠকঠক করে কাঁপতে লাগলো। বাবু, তা তোমাকে গ্রেপ্তারের জন্য থানায় খবর দেব? মহিন আমার পা জড়িয়ে ধরাধরি করতে লাগলো। দোহাই বাবু, আমার সব কথা শুনুন আগে। আপনি দেশের লোক, আমার সর্বনাশ করবেন না বাবু। কাচ্চা বাচ্চা মারা যাবে। কি বলো? তখন আমিও লুটের টাকা বলে সন্দেহ করিনি। কি করে করব বলুন বাবু? তা কি সম্ভব? তবে কখন সন্দেহ করলে বাবু? শ্রীগোপালই আমায় বলল আপনি ননী ঘোষকে সন্দেহ করেন। তখন আমি ভাবলাম গহনার কথাটা প্রমাণ না করলে আমি মারা যাব এরপরে, তাই বলেছিলাম। শ্রীগোপালের নির্বুদ্ধিতা দেখছি নানা দিক থেকে প্রকাশ পাচ্ছে।
যদি ওর বাবার খুনের আসামি ধরা না পড়ে তবে সেটা ওর নির্বুদ্ধিতার জন্যই ঘটবে। কথাটা শ্রীগোপালকে বলবার জন্য তার বাড়ির দিকে চললাম। রাস্তাটা বাড়ির পেছনের দিকে। শিগগির হবে বলে শর্টকাট করে গেলাম বনের মধ্যে দিয়ে। সেই বন যেখানে আমি সেদিন মিশমি জাতির কবচ ও দাঁতন কাঠির গোড়া সংগ্রহ করেছিলাম। অন্ধকারেই যাচ্ছিলাম। হঠাৎ একটা সাদা মতো কিছু দূরে দেখে থমকে দাঁড়িয়ে গেলাম। জিনিসটা নড়ছে চড়ছে, আবার বুকের রক্ত হিম হয়ে গেল। এই বনের পরেই গাঙ্গুলি মশাইয়ের বাড়ি। ও, গাঙ্গুলি মশাইয়ের ভূত নাকি রে বাবা! হঠাৎ একটা টর্চ জ্বলে উঠল, সঙ্গে সঙ্গে কড়া গলায় হাঁক, কে ওখানে? আমিও তো তাই জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম, কে আপনি? টর্চের আলো আধার কেটে গেলে বুঝলাম, ওহো, জানকীবাবু ডিটেকটিভ। আপনি কি করছিলেন অন্ধকারে বনের মধ্যে? আমি এই এই ও, বুঝেছি। কিছু মনে করবেন না, হঠাৎ এসে পড়েছিলাম এখানে। না না, কিছু না। তাড়াতাড়ি পাশ কাটিয়ে এগিয়ে চললাম। ভদ্রলোক শুধু অপ্রতিভই নন, যেন ভীত ও ত্রস্ত হয়ে পড়েছেন। জানকী বড়ুয়া প্রাইভেট ডিটেকটিভকে ভূত ভেবে ফেলেছিলাম। হাসি পেল নিজেরই ওপর। সেদিন সন্ধ্যার পরে শ্রীগোপালের বাড়ি বসে চা খাচ্ছি। জানকীবাবুও পাশে এসে বসলেন। চা খেতে খেতে ভদ্রলোক গল্প বলতে লাগলেন। আমি তো মশাই গাঁয়ের জামাই, আর 14 বছর বিয়ে করেছি। কাকে না চিনি বলুন, গ্রামে সবাই আমার আত্মীয়। আপনি এখানে প্রায় যাতায়াত করেন? আমার স্ত্রী মারা গিয়েছে আজ 3 বছর, তারপর নিয়মিত আসা হয় না। তবে শাশুড়ি বৃদ্ধ, চিঠি লেখেন, আসতে হয়। ছেলেপুলে কি আপনার? একটি ছেলে হয়েছিল, মারা গিয়েছে। এখন আর কিছুই নেই। হঠাৎ জানকীবাবু আমায় জিজ্ঞেস করলেন, আচ্ছা, গাঙ্গুলি মশাইয়ের খুন সম্বন্ধে পুলিশ কোনো সূত্র পেয়েছে বলে আপনার মনে হয়? কেন বলুন তো? গাঙ্গুলি মশাই আমার শ্বশুর সমান ছিলেন, বড় স্নেহ করতেন। খুনের কিনারা না হওয়া পর্যন্ত শান্তি নেই। আমি নাম চাই না, যার দ্বারাই হোক কাজটা হওয়া দরকার। নাম কে চায় বলুন, আমিও নয়। তবে আসুন, মিলেমিশে কাজ করি। আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, প্রথম কথা, আপনি কোনো সূত্র পেয়েছেন? এখানে বলবো না, পরে জানাবো। ননী ঘোষের ব্যাপারে কি মনে হয়? সন্দেহ করি। আপনি? নিশ্চয়ই করি। ওর বিরুদ্ধে প্রমাণ? সেই গহনার ব্যাপারটাই তো বড় প্রমাণ। তাতে গোলমালও আছে যথেষ্ট। মহিন সাকরা ব্যাপারে? আমি মহিনকে সন্দেহ করি নে। কেন? মহিন তো গাঙ্গুলি মশাইয়ের খাতা লিখতো না। চলুন না, দুজনে একবার ননির কাছে যাই। গিয়েছি, লাভ নেই। হিসাবের খাতা কোথায়? পুলিশের জিম্মায়। ভালো করে দেখেছেন? দেখেছি বলেই তো ননিকে জড়াতে পারছি না। কেন? শুধু ননির হাতের লেখা নয়, আরও অনেকের হাতের লেখা আছে। কার কার? জানকীবাবু আমার মুখের দিকে উৎকণ্ঠিত চোখে চেয়ে থাকলেন। এক মৃত মুসলমান ভদ্রলোক আর এক স্কুল ছাত্রের। ও, এই সে তো আমি জানি, শ্রীগোপালের মুখে শুনেছি। ননী ঘোষ এসে হাজির। বাবু, একটা কথা বলবো? কি? জানকী বাবু এ গাঁয়ের জামাই বলে খাতির করি, কিন্তু কাল রাতে যে রকম গালমন্দ দিয়েছেন, আমি দুঃখিত। দোষ করে থাকলে বাবু পুলিশে দিন, কিন্তু গালমন্দ কেন? তুমি বড় চালাক লোক ননি, সব বুঝি। পুলিশে দিলে হাজতের বাইরে একদিনও থাকবে না। বাবুও কি আমাকে এখনো সন্দেহ করেন? লোকটা সাংঘাতিক ধূর্ত। আমার বিশ্বাস খুনে এ জড়িত, অথচ ভাবছে আমার চোখে ধুলো দেবে। সে কথা এখন নয়, 1 মাসের মধ্যেই জানতে পারবে। বাবু, যতই সন্দেহ করুন, ধর্ম যতদিন মাথার উপর আছে। ধূর্ত লোকেরাই ধর্মের দোহাই পারে বেশি। লোকটার উপর সন্দেহ দ্বিগুণ হয়ে গেল। সারাদিন ব্যস্ত ছিলাম। সন্ধ্যায় আহার সেরে অনেকক্ষণ বই পড়লাম। তারপর আলো নিভিয়ে নিদ্রা দেবার চেষ্টা করলাম, কিন্তু ঘুম এলো না। এবং বোধহয় সেই জন্যই সেই রাতে আমার প্রাণ বেঁচে গেল। ব্যাপারটা কি হলো খুলে বলি। সেও এক
কৃষ্ণপক্ষের গভীর অন্ধকার রাত্রি। মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, আবার থেমে যাচ্ছে। আকাশ গুমোট, যেন দম বন্ধ করা বাতাসে ঠাসা। আমার ঘরের উত্তর দিকে একমাত্র কাঠের গড়াদের জানলা, তার ঠিক সামনে দরজা। পশ্চিমে জানলা নেই, কেবল একটি ছোট ঘুলঘুলি। রাত প্রায় 1টা বা তারও বেশি। ঘুম আসেনি, শুধু একটু তন্দ্রার মতো অবস্থা। হঠাৎ ঘুলঘুলির ঠিক নিচে পায়ের শব্দ। প্রথমে গুরুত্ব দিলাম না, ভাবলাম গরু বা ছাগল হবে, কিন্তু শব্দটা এবার আস্তে আস্তে জানলার দিকে এসে থেমে গেল। আমিও তখন ভাবছি গরুর পায়ের শব্দ হবে। হঠাৎ দেখি অন্ধকারে একজোড়া হাত একেবারে আমার বুকে, আর সেই হাতের মধ্যে একখানা ধারালো সোজা ছোরা। অন্ধকারেও যেন ছোরাটা ঝকঝক করছে। বিস্ময়ে কাটিয়ে আমি তরাক করে পাশ ফিরে ছোরাওয়ালা হাতটা ধরতে যাই, কিন্তু হাতের বদলে চেপে ধরি একটা বাঁশের লাঠিকে। এরপর মুহূর্তে কেউ এক ঝটকায় লাঠিখানা ছিনিয়ে নেয়। সঙ্গে সঙ্গেই ছোড়ার তীক্ষ্ণ আঘাত লাগে আমার কবজি আর বুকের উপরের অংশে। রক্তরক্তি অবস্থায় উঠে টর্চ চালাই। বিছানা রক্তে ভেসে গেছে। হাতে ন্যাকড়া ছিঁড়ে জলপট্টি বেঁধে ফেললাম। পরে লণ্ঠন জ্বালিয়ে দেখি লাঠির মাথায় ছোঁড়া বাঁধা ছিল। একেবারে কুড়োলের কায়দায় মারা হয়েছে। কিন্তু আমি ছিলাম মিস্টার সোমের ছাত্র। বালিশের তলায় ছিল 6 নলা ওয়েবলি রিভলভার। সেটা হাতে নিয়েই ঘরের চারপাশে টর্চ জেলে খুঁজে দেখি জানলার বাইরে টাটকা জুতোর দাগ। জুতো রাবারের শোলের, নম্বরটাও বোঝা যাচ্ছে। তবে কোনো ছাঁচ নেওয়ার উপকরণ আমার কাছে নেই। আমার মনে কেমন ভয় করতে লাগলো। আকাশের দিকে চাইলাম। কৃষ্ণপক্ষের ঘোর মেঘান্ধকার রজনী। এমনই রাত্রে ঠিক গত কৃষ্ণপক্ষেই গাঙ্গুলি মশাই খুন হয়েছিলেন। টর্চ ও রিভলভার সঙ্গে নিয়েই বেরিয়ে পড়লাম শ্রীগোপালের বাড়ির দিকে। শ্রীগোপাল, শ্রীগোপাল, ওঠো ওঠো, কে কে? বাইরে এসো, আলো নিয়ে এসো, সব বলছি। শ্রীগোপাল কেরোসিন টেমি জ্বালিয়ে চোখ মুছতে মুছতে এলো। আপনি এত রাত্রে কি মনে করে? চলো বসি, এক গ্লাস জল খাও তো। চা খাবেন? স্টোভ আছে, আমি চাখর, সব মজুত রাখি। বাকি রাতটুকু এখানেই থেকে যান না। আমি শ্রীগোপালকে এবার সব খুলে বললাম। ঘটনা শুনে শ্রীগোপাল বিস্মিত হয়ে বলল, এর মধ্যে ননি আছে মনে হয়, নিশ্চয়ই ওর কাজ। না, না? বলেন কি? এ ননির কাজ নয়। কি করে জানলেন? এ অঞ্চলের কেউ ছোঁড়া ব্যবহার করে না। বাংলার গ্রামে ছোঁড়া চলে না। এই কাজ করেছে এমন কেউ যে বাংলার বাইরে থাকে। কিন্তু আপনাকে খুন করতে চায় কেন? আমি দোষী খুঁজে বার করবার কাজে পুলিশকে সাহায্য করছি, এছাড়া আর অন্য কি উদ্দেশ্য থাকতে পারে? ভোর হতেই আমি ঘরে ফিরে যাই। জানলার বাইরে সেই জুতোর দাগ এখনও স্পষ্ট। বিকেলে ভাবলাম মামার বাড়ি যাব। ওখানে গিয়ে ক্ষতটা দেখিয়ে ওষুধ নেব। ঘরের জামা গায়ে দিচ্ছি, হঠাৎ মনে হলো ঘরে কেউ ঢুকেছিল। ঘরে কিছুই থাকে না, শুধু একটা সুটকেস, সেটা মেঝেতে পড়া, জামা কাপড় এলোমেলো, মানিব্যাগের টাকাটাও অক্ষত। অথচ বালিশের তলা থেকে তোষক অবধি তন্ন তন্ন করে খোঁজা হয়েছে। প্রথমে ভেবেছিলাম ছিঁচকে চোর, কিন্তু টাকা নেয়নি। তাহলে কি রিভলভার নিতে এসেছিল? রিভলভার আমার পকেটেই ছিল। জানকীবাবুকে ডেকে সব জানালাম। চলুন একবার জায়গাটা দেখে আসি। ঘরে ঢুকে আমরা সব দিক ভালো করে খুঁজে দেখলাম, সব ঠিক আছে। জানকীবাবু আমার চেয়েও ভালো করে খুঁজলেন। তিনিও কিছু বুঝতে পেরেছেন বলে মনে হলো না। দেখলেন তো? টাকা কড়ি কিছু গেছে? না, কিছু না। কোনো কিছু মূল্যবান ছিল? না, এখানে কী বা থাকবে? হঠাৎ মনে পড়ল মিসপিদের কবচ আর দাঁতনের টুকরোটা কাল পকেটে রেখেছিলাম, এখনও পকেটেই আছে। ভেবেছিলাম বলবো জানকীবাবুকে, কিন্তু কথাটা বলি বলি করেও বলা হলো না। ননির ওপর আপনার সন্দেহ হয়? খানিকটা হয়। একবার ওকে দেখে দেখা যাক। এখন নয়, আগে মামার বাড়ি যাই, তারপর দেখা যাবে। কিছুক্ষণ পরে
জানকীবাবুর কাছ থেকে বিদায় নিয়ে আমি মামার বাড়ির পথে রওনা হলাম। এতক্ষণ আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মিসমিদের কবচ তৃতীয় পর্ব। আমাদের পরিবেশনা কেমন লাগলো ভিডিওটিতে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আগামী সপ্তাহে আসছে মিসমিদের কবচ অন্তিম পর্ব, ঠিক শুক্রবার সন্ধ্যে 9:30। শুনতে থাকুন সাহিত্য। নমস্কার, আপনারা শুনছেন সাহিত্যম। আমাদের আজকের পরিবেশনায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মিসমিদের কবচ চতুর্থ এবং অন্তিম পর্ব। আজকের গল্প পাঠে তনয় ঘোষ এবং মধুরিমা বিশ্বাস। গল্পের সাউন্ড ও মিউজিক এডিটিং অয়ন মোহান্ত। সমগ্র পরিচালনায় আমি অর্চিষ্মান রায়। শুরু হচ্ছে মিসমিদের কবচ অন্তিম পর্ব। আমার মামার বাড়ির পাশে সুরেশ ডাক্তারের বাড়ি। সে আমার সমবয়সী, গ্রামে প্র্যাকটিস করে। মোটামুটি যা রোজগার করে তাতে তার চলে যায়। ওর কাছে ক্ষতস্থান ধুইয়ে ব্যান্ডেজ করিয়ে আবার শ্রীগোপালদের গ্রামেই ফিরলাম। জানকীবাবুর সঙ্গে পথে দেখা। তিনি বোধহয় বেড়াতে বেরিয়েছেন। আজই ফিরলেন? হ্যাঁ, এই ফিরলাম, কাজ মিটে গেল। মনে পড়ল মিসমিদের কবচখানা আমার পকেটেই আছে এখনও। সামনে রাত আসছে আবার। ও জিনিসটা সঙ্গে এনে ভালো করিনি। মামার বাড়ি রেখে আসাই উচিত ছিল বোধহয়। জানকীবাবুর পরামর্শটা একবার নিলে কেমন হয় জিনিসটা দেখিয়ে। কিন্তু ভাবলাম এ জিনিসটা ওর হাতে দিতে গেলে এখন বহু কৈফিয়ত দিতে হবে ওই সঙ্গে। হয়তো তিনি জিনিসটার গুরুত্ব বুঝবেন না। দরকার কী দেখানোর। জানকীবাবুর শ্বশুরবাড়ি শ্রীগোপালের বাড়ির পাশে। ওর বৃদ্ধা শাশুড়ি দেখি বাইরের রোয়াকে বসে মালা জপ করছেন। আমি সেখানে গিয়ে বসলাম। হে এসো দাদা, বসো। ভালো আছেন দিদিমা? হ্যাঁ, আমাদের আবার ভালো মন্দ, তোমরা ভালো থাকলেই আমাদের ভালো। আপনি বুঝি একাই থাকেন? আর কে থাকবে বলো, আছেই বা কে। এক মেয়ে ছিল, মারা গিয়েছে। তবে তো আপনার বড় কষ্ট দিদিমা। কি করব দাদা, অদৃষ্টে দুঃখ থাকলে কেউ কি ঠেকাতে পারে? বুড়ির সামনের গোয়ালের ছিটে বেড়ায় একটা অদ্ভুত জিনিস রয়েছে। জিনিসটা হচ্ছে খুব বড় একটা পাতার টোকা। পাতাগুলো শুকনো তামাক পাতার মতো ঈষৎ লালচে। দিদিমা, ও জিনিসটা কি এখানে তৈরি হয়? ওটা এই দেশের নয় দাদা, কোথায় পেয়েছিলেন ওটা? আমার জামাই এনে দিয়েছিল। আপনার জামাই? জানকীবাবু বুঝি? হ্যাঁ দাদা, ও আসামে চা বাগানে থাকতো কি না, ওই আর এবছর এনেছিল। আসাম, চা বাগান। এই ক্ষুদ্র গ্রামের সঙ্গে সুদূর আসামের যোগ কিভাবে স্থাপিত হতে পারে? এ আমার নিকট একটা মস্ত বড় সমস্যা। জানকীবাবু বুঝি আসামে থাকতেন? হ্যাঁ দাদা, ও অনেকদিন ছিল, এখন আর থাকে না। আমার সে মেয়ে মারা গিয়েছে কি না, তবু জামাই মাঝে মাঝে আসে। গাঙ্গুলি মশাইয়ের সঙ্গে বড় ভাব ছিল, এলেই ওখানে বসে গল্প, চা খাওয়া। বুড়ো খুন হয়েছে শুনে জামাইয়ের কি দুঃখ। গাঙ্গুলি মশাইয়ের মৃত্যুর কদিন পর এলেন উনি? 3-4 দিন পরে দাদা। আপনার মেয়ে মারা গিয়েছেন কতদিন হলো দিদিমা? তা বছর 3 হলো, এই শ্রাবণে। মেয়ে মারা যাওয়ার পর উনি যেমন আসছিলেন তেমনই আসতেন, না মধ্যে কিছুদিন আসা বন্ধ ছিল? বছর 2 আর আসেনি। মন তো খারাপ হয়, বুঝতেই পারো দাদা। তারপর এলো একবার শীতকালে, এখানে রইলো মাসখানেক। বেশ মন লেগে গেল, সেই থেকে প্রায় আসে। আমি বৃদ্ধার কাছ থেকে বিদায় নিলাম। সেদিন আর কোথাও বেরোলাম না। পরদিন সকালে উঠে স্থির করলাম একবার থানার দারোগাবাবুর সঙ্গে দেখা করা দরকার, বিশেষ আবশ্যক। পথেই জানকীবাবুর সঙ্গে দেখা। এই যে বেড়াচ্ছেন বুঝি? চলুন,
ঘুরে আসা যাক একটু, আপত্তি আছে? হ্যাঁ হ্যাঁ, চলুন না যাই। আচ্ছা জানকীবাবু, আপনি মন্ত্রতন্ত্রে বিশ্বাস করেন? হ্যাঁ, খানিকটা করিও বটে, খানিকটা নাও বটে। কেন বলুন তো? আমার নিজেরও তো একেবারেই বিশ্বাস নেই, তাই বলছি। আপনি তো অনেক দেশ ঘুরেছেন, আপনার অভিজ্ঞতা আমার চেয়ে বেশি। হঠাৎ জানকীবাবু আমার চোখের সামনে এমন একটা কাণ্ড করলেন যাতে আমি স্তম্ভিত ও হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণের জন্য। কাণ্ডটা এমন কিছুই নয়, খুবই সাধারণ। দাঁড়ান, একটা দাঁতন ভেঙে নি সকালবেলাটা। তারপর তিনি আমার সামনে পথের ধারে একটা শেওড়া ডাল ঘুরিয়ে ভেঙে নিলেন দাঁতন কাঠির জন্যে। আমার ভাবান্তর অতি অল্পক্ষণের জন্য। পরক্ষণেই আমি সামলে নিয়ে তাঁর সঙ্গে সহজভাবে কথাবার্তা বলতে শুরু করলাম। ঘণ্টাখানেক পরে ঘুরে এসে আমি ভাঙা শেওড়া ডালটা ভালো করে লক্ষ্য করে দেখি সঙ্গে সেদিনকার সেই দাঁতন কাঠির শুকনো গোড়াটা এনেছিলাম। যে বিশেষ ভঙ্গিতে আগের গাছটা ভাঙা হয়েছে, এটাও অবিকল তেমনি ভঙ্গিতে ঘুরিয়ে ঘুরিয়ে ভাঙা, কোনো তফাৎ নেই। আমার মাথার মধ্যে ঝিমঝিম করছিল। আসাম, দাঁতন কাঠি দুটো অতি সাধারণ অথচ অত্যন্ত অদ্ভুত সূত্র। জানকীবাবুর এখানে গত 1 বছর ধরে ঘন ঘন আসা যাওয়া, পত্নী বিয়োগ সত্ত্বেও শ্বশুরবাড়ি আসার তাগিদ, গাঙ্গুলি মশাইয়ের সঙ্গে বন্ধুত্ব। মিস্টার সোম একবার আমায় বলেছিলেন, অপরাধী বলে যাকে সন্দেহ করবে তখন তার পদমর্যাদা বা বাইরের ভদ্রতা, এমনকি সম্বন্ধ ও সম্পর্কের ঘনিষ্ঠতা ইত্যাদিকে আদৌ আমল দেবে না। জানকীবাবুর সম্বন্ধে আমার গুরুতর সন্দেহ জাগলো মনে। একটা সূত্র এবার অনুসন্ধান করা দরকার, অত্যন্ত দরকারি একটা সূত্র। সকালে উঠে গিয়ে দারোগার সঙ্গে দেখা করলাম থানায়। কি কোনো সন্ধান করা গেল? করে ফেলেছি প্রায়। এখন যে খাতার পাতাখানা আপনার কাছে আছে সেইখানে একবার দরকার। ব্যাপার কি শুনি? এখন কিছু বলছি নে, হাতের লেখা মেলানোর ব্যাপার আছে একটা। কীরকম? গাঙ্গুলি মশাইয়ের খাতা লিখত যে কজন, তাদের সবার হাতের লেখা জানি, কেবল একটা হাতের লেখার ছিল অভাব, তাই না? সে তো আমিই আপনাকে বলি। এখন সেই লোক কে হতে পারে তার একটা আন্দাজ করে ফেলেছি। তার হাতের লেখার সঙ্গে এখন সেই পাতার লেখাটা মিলিয়ে দেখতে হবে। লোকটার বর্তমান হাতের লেখা পাওয়ার সুবিধে হবে? জোগাড় করতে চেষ্টা করছি, যদি মেলে আমি সন্দেহক্রমে তাকে পুলিশে ধরিয়ে দেব। আমায় বলবেন, আমি গিয়ে গ্রেপ্তার করে নিয়ে আসবো। ওয়ারেন্ট বের করিয়ে নিতে যা দেরি, বাকিটুকু কিন্তু আপনাদের হাতে। সে ভাববেন না, যদি আপনার সংগৃহীত প্রমাণের জোর থাকে তবে বাকি সব আমি করে নেব। এই কাজ করছি আজ 17 বছর। আমি গ্রামে ফিরে একদিনও চুপ করে বসে রইলাম না। এসব ব্যাপারে দেরি করতে নেই, করলেই ঠকতে হয়। জানকীবাবুর শাশুড়ির সঙ্গে দেখা করলাম। জামাই মাছ ধরতে গিয়েছেন কোথাকার পুকুরে, আর মাত্র 2-3 দিন এখানে আছেন। এই 2 দিনের মধ্যেই সব বন্দোবস্ত করে ফেলতে হবে। দিদিমা, জানকীবাবু আপনাকে কিছু কিছু টাকা পাঠান শুনেছি। না দাদা, ও কথা কার কাছে শুনেছ? জামাই তেমন লোকই নয়। পাঠান না? আর উল্টে নেয়, ছাড়া দেয় না। মেয়ে থাকতে তবুও যে দিত, এখন একেবারে কুকুর হাতটি করে না কোনো দিন। যাক, চিঠিপত্র দিয়ে খোঁজ খবর নেন তো, তাহলে হলো। তাও কখনো কখনো বছরে একবার বিজয়ের প্রণাম জানিয়ে একখানা লেখে। খাম না পোস্ট কার্ড? হ্যাঁ, খাম না, রেজিস্টারি চিঠি। তুমিও যেমন দাদা, মেয়ে বেঁচে না থাকলেই জামাই পর হয়ে যায়, তার উপর কি কোনো দাবি থাকে দাদা? 2 লাইন লিখেই সেরে দেয়। কই দেখি, আছে নাকি চিঠি? এই চালের বাতায় গোজা আছে, দেখো না। খুঁজে খুঁজে নাম দেখে একখানা পুরনো পোস্টকার্ড চালের বাতা থেকে বের করে বৃদ্ধাকে পড়ে শোনালাম। ওই চিঠি দাদা। আরও 2-1টা কথা বলে চিঠিখানা নিয়ে চলে এলাম সঙ্গে করে। জানকীবাবু যদি কথা এখন শুনতেও পান যে তাঁর লেখা চিঠি সঙ্গে করে নিয়ে এসেছি, তাতেও আমার কোনো ক্ষতির কারণ নেই। থানায় দারোগার সামনে বসে হাতের লেখা দুটো মেলানো হলো। অদ্ভুত ধরনের মিল,
দু একটা অক্ষর লেখার বিশেষ ভঙ্গিটা উভয় হাতের লেখাতেই একই রকম। তবুও একজন হাতের লেখা বিশেষজ্ঞের মত নেওয়া দরকার নয় কি? সে তো কোর্টে প্রমাণের সময়, এখন ওসব দরকার নেই। আপনি সন্দেহক্রমে চালান দিন। আমায় অন্য কারণগুলো সব বলুন। একে একে সব বলবো, তার আগে একবার কলকাতায় যাওয়া দরকার। মিস্টার সোমের সঙ্গে দেখা করলাম কলকাতায়। সব বললাম তাকে খুলে। একটা কথা বলি, তোমাদের সাক্ষী সাবুত প্রমাণ সূত্রাদির চেয়েও একটা বড় জিনিস আছে। এটা সূত্র ধরে অপরাধী বের করতে বড় সাহায্য করে। অন্তত আমায় তো অনেকবার যথেষ্ট সাহায্য করেছে। সেটা হলো অঙ্কশাস্ত্র। অঙ্ক চান্সের আঁক কষে বোঝা যায় যে একজন লোক যে আসামে থাকে বলবে, অথচ দাঁতন করবে, অথচ তার হাতের লেখার সঙ্গে যাকে সন্দেহ করা হচ্ছে তার হাতের লেখার হুবহু মিল থাকবে। এ ধরনের ব্যাপার হয়তো ৩,০০০-এর মধ্যে একটা ঘটে। এক্ষেত্রে যে সেরকম ঘটেছে এমন মনে করবার কোনো কারণ নেই। সুতরাং ধরে নিতে হবে ও সেই লোকই। সেদিন কলকাতা থেকে চলে এলাম। আসবার সময় একবার থানার দারোগাবাবুর সঙ্গে দেখা করি। আপনি লোক পাঠালেই আমি সব ব্যবস্থা করব। ওয়ারেন্ট বার হয়েছে? এখনো হস্তগত হয়নি, আজকাল পেয়ে যাব। গ্রামে ফিরে ২-৩ দিন চুপচাপ বসে রইলাম শ্রীগোপালের বাড়িতে। খবর নিয়ে জানলাম জানকীবাবু ২-১ দিনের মধ্যেই এখান থেকে চলে যাবেন। থানার দারোগার কাছে চিঠি দিয়ে আসতে বলে দিলাম। পকেটে মিশমিদের কবচখানা রেখে আমি জানকীবাবুর সন্ধানে ফিরতে থাকি এবং একটু পরে পেয়েও যাই। জানকীবাবুকে কৌশল করে নির্জনে গায়ের মাঠের দিকে নিয়ে গেলাম। আজ একবার শেষ পরীক্ষা করে দেখতে হবে, হয় এসপার নয় ওসপার। আপনার কাজ কতদূর এগোলো? এক পাও না। আপনি কি বলেন? আমি তো ভাবছি ননির সম্বন্ধে থানায় গিয়ে বলবো। সন্দেহের কারণ পেয়েছেন? না পেরে কি আর বলছি। আচ্ছা জানকীবাবু, আপনি বুঝি আসামে ছিলেন? কে বললে? আমি শুনলাম যেন সেদিনকার মুখে। না, আমি কখনো আসামে ছিলাম না। যিনি বলেছেন তিনি জানেন না। আমার মনে ভীষণ সন্দেহ হলো, জানকীবাবু একথা বলতে চান কেন? তবে কি তিনি মিশমিদের কবচ হারানো এবং বিশেষ করে সেখানা যদি আমার হাতে পড়ে বা পুলিশের কোনো সুযোগ্য ডিটেকটিভের হাতে পড়ে তবে তার গুরুত্ব সম্বন্ধে সম্পূর্ণ অবহিত? মানে অন্য কেউ বলেনি? আপনার দেওয়া একটা পাতার টোকা সেদিন আপনার শ্বশুরবাড়িতে দেখে ভাবলাম এ টোকা আসাম সদিয়া অঞ্চল ছাড়া কোথাও পাওয়া যায় না। মিশমিদের দেশে অমন টোকার ব্যবহার আছে। আপনার ভুল ধারণা। দেখুন দেখি এই জিনিসটা কি চেনেন? যে রাত্রে গাঙ্গুলি মশাই খুন হন সে রাত্রে তাঁর বাড়ির পেছনে এটা কুড়িয়ে পাই। আসামে মিশমি জাতের মধ্যে এই ধরনের কাঠের কবচ পাওয়া যায় কি না তাই। আমার খবরের সঙ্গে সঙ্গে জানকীবাবুর মুখ সাদা ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু অত্যন্ত অল্পকালের জন্য। পর মুহূর্তেই ভীষণ ক্রোধে তার নাক ফুলে উঠল, চোখ বড় বড় হলো। হঠাৎ আমার কথা শেষ হওয়ার আগেই তিনি আমার ঘাড়ে লাফিয়ে পড়লেন বাঘের মতো এবং সঙ্গে সঙ্গে কবচ শুদ্ধ হাতখানা চেপে ধরে জিনিসটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলেন। তাতে ব্যর্থ হয়ে তিনি দুহাতেই আমার গলা চেপে ধরলেন পাগলের মতো। আমি এর জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলাম, বরং জানকীবাবুই আমার জুজুৎসুর ২.৫ পেঁচির ছুটের জন্য তৈরি ছিলেন না। তিনি হাতের মাপের অন্তত ৩ হাত দূর ছিটকে পড়ে হাঁপাতে লাগলেন। এ লাইনে যখন নেমেছেন তখন অন্তত ২-১টা প্যাঁচ জেনে রাখা আপনার নিতান্ত দরকার ছিল জানকীবাবু। কবচ আমার কাছ থেকে কেড়ে নিতে পারবেন না, কবচ আপনাকে ছেড়ে দিয়েছে। এখন এটা আমার হাতে, এখন ভাগ্যদেবী আমায় দয়া করবেন। কি বলছেন আপনি? এ কথার জবাব দেবেন অন্য জায়গায়। দাঁড়ান একটু এখানে। দয়া করে একটু এগিয়ে আসুন জানকীবাবু। খুনের অপরাধে আপনাকে আমি গ্রেপ্তার করলাম। এই লাগাও। কনস্টেবলরা এগিয়ে গিয়ে জানকীবাবুর হাতে হাতকড়ি লাগালো। আপনি এখন যা কিছু বলবেন আপনার বিরুদ্ধে তা প্রয়োগ করা হবে। বুঝে সুঝে কথা বলবেন। জানকীবাবুর বিরুদ্ধে পুলিশ আরও অনেক প্রমাণ সংগ্রহ করে। গাঙ্গুলি মশাই খুন হওয়ার ৫ দিনের মধ্যে তিনি জেলার লোন অফিস ব্যাংকে ৯৫০ টাকা জমা রেখেছেন। পুলিশের থানা তল্লাশিতে তার কাগজ বার হয়ে পড়ল। তারপর বিচারে জানকীবাবুর যাবজ্জীবন
দ্বীপান্তরের আদেশ হয়। একটা বিষয় আমার আগ্রহ ছিল জানবার, জানকীবাবুর সঙ্গে আমি জেলের মধ্যে দেখা করলাম, তখন তার প্রতি দণ্ডাদেশ হয়ে গিয়েছে। আমাকে দেখে জানকীবাবু ভ্রু কুঞ্চিত করলেন। কেমন আছেন জানকীবাবু? ধন্যবাদ, কোনো কথা জিজ্ঞেস করতে হবে না আপনাকে। একটু বেশি রাগ করেছেন বলে মনে হচ্ছে, কিন্তু আমায় কর্তব্য পালন করতে হয়েছে, তা বুঝতেই পারছেন। থাক, অজাই হবে। দেখুন জানকীবাবু, মনের অগোচর পাপ নেই। আপনি খুব ভালোভাবেই জানেন আপনি কতদূর হীন কাজ করেছেন। একজন অসহায় সরল বৃদ্ধ ব্রাহ্মণ, যিনি আপনাকে গায়ের জামাই জেনে আপনার প্রতি আত্মীয়ের মতো, এমনকি আপনার শ্বশুরের মতো ব্যবহার করতেন, আপনাকে সম্পূর্ণ বিশ্বাস করে তাঁর টাকা কড়ির হিসেব আপনাকে দিয়ে লেখাতেন, তাকে আপনি খুন করেছেন। পরকালের জবাবদিহি দিতে হবে যখন, তখন কি করবেন ভাবলেন না একবার? মশাই, আপনাকে পাদ্রী সাহেবের মতো লেকচার দিতে হবে না। আপনি যদি এখনই এখান থেকে না যান, আমি ওয়ার্ডারকে ডেকে আপনাকে তাড়িয়ে দেবো। বিরক্ত করবেন না। লোকটা সত্যিই অত্যন্ত কঠোর প্রকৃতির। নররক্তে হাত কলুষিত করেছে, অথচ এখন মনে অনুতাপের অঙ্কুর পর্যন্ত জাগেনি ওর। আপনি সংসারে একা, ছেলেপুলে নেই, স্ত্রী নেই, তাঁরা স্বর্গে গিয়েছেন, কিন্তু আপনার এই কাজ স্বর্গ থেকে কি তাঁরা দেখবেন না আপনি ভেবেছেন? তাদের কাছে মুখ দেখাবেন কি করে? জানকীবাবু চুপ করে রইলেন। এবার আমি ভাবলাম ওষুধ ধরেছে। ভেবে দেখুন জানকীবাবু, আপনার কাছে কত পবিত্র স্মৃতির আধার হওয়া উচিত যে গ্রাম, সেই গ্রামে বসে আপনি নরহত্যা করেছেন। এ যে কত পাপের কাজ, তা যদি আজও বোঝেন, তবু অনুতাপের আগুনের হৃদয় শুদ্ধ হয়ে যেতে পারে। অনুতাপে মানুষকে নিষ্পাপ করে, মহাপুরুষেরা বলেছেন। আপনি বিশ্বাস করুন বা নাই করুন, মহাপুরুষদের বাণী তা বলে মিথ্যে হয়ে যাবে না। মশাই, আপনি কি কাজ করেন? এই কি আপনার পেশা? খারাপ পেশা নয়, তা স্বীকার করবেন বোধ হয়। খারাপ আর কি? দোষীকে প্রায়শ্চিত্ত করবার সুবিধে করে দিই, যাতে তার পরকালে ভালো হয়। আচ্ছা, এ আপনি মনে প্রাণে বিশ্বাস করেন? নিশ্চয়ই করি। তবে শুনুন বলি, বসুন। বেশ কথা, বলুন। আমার দ্বারাই এ কাজ হয়েছে। অর্থাৎ গাঙ্গুলি মশাইকে আপনি? ও কথা আর বলবেন না। বেশ, কেন করলেন? সে অনেক কথা, আমার উপায় ছিল না। কেন? আমি ব্যবসা করতুম, শুনেছেন তো? ব্যবসা ফেল পড়ে কপরডক শূন্য হয়ে পড়েছিলাম। চারিদিকে ডেনা, লোভ সামলাতে পারলাম না। আপনার সান্ত্বনা আপনার কাছে, কিন্তু এটা লাকসই কৈফিয়ত হলো না। আমি তা জানি, দুর্বল মন আমাদের, কিন্তু আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে বড় ইচ্ছে হয়। স্বচ্ছন্দে বলুন। আপনি ওই কবচখানা পেয়েছিলেন যেদিন, সেদিন আপনি বুঝতে পেরেছিলেন ওখানা কি? না। কবে পারলেন? আমার শিক্ষাগুরু মিস্টার সোমের কাছে কবজের বিষয় সব জেনেছিলাম। আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? বলুন। আপনি কেন আবার এ গ্রামে এসেছিলেন খুনের পরে? আপনি নিশ্চয়ই তা বুঝেছেন। আন্দাজ করেছি, কবচখানা হারিয়ে গিয়েছিল খুনের রাত্রে, সেখানে খুঁজতে এসেছিলেন। ঠিক তাই। সেদিন গাঙ্গুলি মশাইয়ের বাড়ির পেছনের জঙ্গলে অন্ধকারে ওটা খুঁজছিলেন কেন, দিন মানে না খুঁজে? দিনেই খুঁজতে শুরু করেছিলাম, রাত হয়ে পড়ল। ওইখানেই যে হারিয়েছিলেন তা জানলেন কি করে? ওটা সম্পূর্ণ আন্দাজি ব্যাপার। কোনো জায়গায় যখন খুঁজে পেলাম না, তখন মনে পড়লো ওই জঙ্গলেই ডাঁটন ভেঙেছিলাম, তখন পকেট থেকে পড়ে যেতে পারে, তাই। আমি ওর মুখে একটা ভয়ের চিহ্ন পরিস্ফুট হতে দেখলাম। সব কথা খুলে বলুন, আমি এখনও আপনার সব কথা শুনিনি, তবে আপনার মুখ দেখে তা বুঝতে পারছি। জানকীবাবু ফিস ফিস করে কথা বলতে লাগলেন, যেন তাঁর গোপনীয় কথা শুনবার জন্য জেলের সেই ক্ষুদ্র কামরার মধ্যে কেউ লুকিয়ে ওত পেতে বসে রয়েছে। তার এ ভাব পরিবর্তনে আমি একটু আশ্চর্য হয়ে গেলাম। ওখানা এখন কোথায়? এক্সিবিট হিসাবে কোর্টেই জমা আছে। তারপর কে নিয়ে নেবে? আপনার সম্পত্তি আপনার ওয়ারিশান কোর্টে দরখাস্ত করলে। না না, আমিও চাই নে। আমার ওয়ারিশান কেউ নেই, ও আমি চাই নে। ওই সর্বনেশে কবজই আমাকে অবস্থায় এনেছে। আপনি জানেন না ও কি?
এ পর্যন্ত বলে তিনি চুপ করে গেলেন, যেন অনেকখানি বেশি বলে ফেলেছেন। যা বলবার ইচ্ছা ছিল তার চেয়েও বেশি। আর তিনি কিছু বলতে চান না বা ইচ্ছা করেন না। আপনি যদি না নিতে চান আমি কাছে রাখতে পারি। আপনি সাহস করেন? এর মধ্যে সাহস করবার কি আছে? আমায় দেবেন? আপনি আমায় পুলিশে ধরিয়ে দিয়েছেন, আপনি আমার শত্রু। তবুও এখন ভেবে দেখছি আমার পাপের প্রায়শ্চিত্তের ব্যবস্থা করে দিয়েছেন আপনি। আপনার উপর আমার রাগ নেই। আমি আপনাকে বন্ধুর মতো পরামর্শ দিচ্ছি, কবজ আপনি কাছে রাখতে যাবেন না। কেন? সে অনেক কথা, সংক্ষেপে বললাম, ও জিনিসটা দূরে রেখে চলবেন। আমি যে জন্য আজ জানকীবাবুর কাছে এসেছিলাম সে উদ্দেশ্য সফল হতে চলেছে। আমি এসেছিলাম আজ ওর মুখে কবজের ইতিহাস কিছু শুনব বলে। আমার ওভাবে কথা পারবার মূলে এই একটা উদ্দেশ্য ছিল। অনুনয়ের সুরে কোনো কথা বলে জানকীবাবুর কাছে কাজ আদায় করা যাবে না, এ আমি আগেই বুঝেছিলাম। আমার কোনো কুসংস্কার নেই জানবেন। কুসংস্কার কাকে বলে আপনি? আপনার মতো ওইসব মন্ত্র তন্ত্র কবজে বিশ্বাস, ওর নাম যদি কুসংস্কার না হয় তবে কুসংস্কার আর কাকে বলবো? আপনি হয়তো ভালো ডিটেকটিভ হতে পারেন, কিন্তু দুনিয়ার সব জিনিসই তা বলে আপনি জানবেন? আমার শিক্ষাগুরু একজন আছেন, তার বাড়িতে ওরকম একখানা কবজ আছে। কে তিনি? মিস্টার সোম, বিখ্যাত প্রাইভেট ডিটেকটিভ। যিনি হন আমার তা জানবার দরকার নেই। একটা কথা আপনাকে বলি, যদি আপনি তার মঙ্গলাকাঙ্ক্ষী হন তবে অবিলম্বে তাকে বলবেন সেখানে গঙ্গার জলে ভাসিয়ে দিতে। কতদিন থেকে তার সঙ্গে সেখানে আছে জানেন? তা জানি নে, তবে খুব অল্প দিনও নয়, 2-3 বছর হবে। আর আমার সঙ্গে কবজ আছে 7 বছর। কিন্তু যাক, বলেই জানকীবাবু চুপ করলেন, আর যেন তিনি মুখই খুলবেন না এমন ভাব দেখালেন। বলুন, কি বলতে চাইছিলেন? অন্য কিছু নয়, ও কবজখানা আপনি আপনার গুরুকে টান মেরে ভাসিয়ে দিতে বলবেন, আর এখানেও আপনি কাছে রাখবেন না। আমি তো বলেছি আমার কোনো কুসংস্কার নেই। অভিজ্ঞতা দ্বারা যা জেনেছি তাকে কুসংস্কার বলে মানতে রাজি নই। বেশি তর্ক আপনার সঙ্গে করব না। আপনি থাকুন কি উচ্ছন্নে যান তাতে আমার কি। এই যে খানিক আগে বলেছিলেন আমার উপর আপনার কোনো রাগ নেই। ছিল না, কিন্তু আপনার নির্বুদ্ধিতা আর দেমাগ দেখে রাগ হয়ে পড়েছে। দেমাগ দেখলেন কোথায়? আপনি তো কোনো কারণ দেখাননি, শুধুই বলে যাচ্ছেন কবজ ফেলে দাও। আজকাল কোনো দেশে এসব মন্ত্রে তন্ত্রে বিশ্বাস করে ভেবেছেন? একখানা কাঠের পাত মানুষের অনিষ্ট করতে পারে বলে আপনিও বিশ্বাস করেন? আমিও আগে ঠিক এই কথাই ভাবতাম, কিন্তু এখন আমি বুঝেছি এমন সময় যে যখন আর কোনো চারা নেই। জিনিসটা কি খুলে বলুন না দয়া করে। শুনবেন তবে? ওই কবজই আমার এই সর্বনাশের কারণ। আমি বুঝেছিলাম এ সম্বন্ধে কি একটা কথা জানকীবাবু আমার কাছে চেপে যাচ্ছিলেন। আগে একবার বলতে গিয়েও বলেননি, হঠাৎ ঘুম খেয়ে চুপ করে গিয়ে অন্য কথা পেরেছিলেন। তা বটে, একদিক থেকে দেখতে গেলে ওই কবজখানাই তো আপনার বর্তমান অবস্থার জন্য দায়ী। আপনি কি বুঝেছেন বলুন তো? কিভাবে দায়ী? মানে ওখানা না হারিয়ে গেলে তো আপনি আজ ধরা পড়তেন না, যদি ওখানা পকেট থেকে না পড়ে যেত। কিছুই বোঝেননি। এছাড়া আর কি বোঝবার আছে? আজ যে আমি একজন খুনি তাও জানবেন এই সর্বনেশে কবচের জন্যে। কবচ যদি আমার কাছে না থাকতো তবে আজ আমি একজন মার্চেন্ট হতে পারতাম। ব্যবসায় লোকসান দিয়েছিলাম, কিন্তু ব্যবসা করতে গেলে লাভ লোকসান কার না হয়। আমার বুকে সাহস ছিল, লোকসান আমি লাভে দাঁড় করাতে পারতাম, কিন্তু ওই কবচ তা আমায় করতে দেয়নি। ওই কবচ আমার ইহকাল পরকাল নষ্ট করেছে। জানকীবাবুর মুখের দিকে চেয়ে বুঝলাম গল্প বলবার আসন্ন নেশায় তিনি উত্তেজিত হয়ে উঠেছেন। চুপ করে জিজ্ঞাসু দৃষ্টিতে তার মুখের দিকে চেয়ে রইলাম। আজ প্রায় 25 বছর আমি সদিয়া অঞ্চলে ব্যবসা করছি। পরশুরামপুর তীর্থের নাম শুনেছেন? খুব। ঘন জঙ্গলের পাশে ওই তীর্থটা পড়ে। সেখান থেকে আরও 70 মাইল দূরে ভীষণ দুর্গম বনের মধ্যে আমি জঙ্গল ইজারা নিয়ে পাটের ব্যবসা শুরু করি। ওখানে দফলা, মিড়ি, মিশমি এইসব নামের পার্বত্য জাতির বাস। একদিন একটা বনের মধ্যে কুলিদের নিয়ে ঢুকেছি। জায়গাটার একদিকে ঝর্ণা, একদিকে উঁচু পাহাড়, তার গায়ে ঘন বাঁশবন। ওদিকে প্রায় সব পাহাড়েই বাঁশবন অত্যন্ত বেশি।
কখনো গিয়েছি ওদিকে না, তবে খাসিয়া পাহাড়ে এমন বাঁশবন দেখেছি শিলং যাওয়ার পথে। সেই বাঁশবনে ঢুকে দেখলাম একটা বড় শাল গাছের নিচে আমাদের দেশের বৃষকাষ্ঠের মতো কাঠে খোদাই করা এক বিকট মূর্তি, মিশমিদের দেবতা। কুলিরা বলল, বাবু এ মিশমিদের অপদেবতা, ওদিকে যাবেন না। আমার ক্যামেরা ছিল, মূর্তির ছবি তোলার শখ হলো, কিন্তু এক বৃদ্ধ মিশমি এসে কুলিদের ভাষায় কিছু বলল। আমার এক কুলি সে ভাষা জানতো। সে বলল, বাবু ফটো নিও না, ও বারণ করছে। বাকি কুলিরাও বলল, বাবু এরা জবরজাত, ওদের দেবতাকে অপমান করলে গা শুদ্ধ তীর ধনুক নিয়ে এসে আমাদের সবাইকে গাছের সঙ্গে গেঁথে ফেলবে। ক্যামেরা বন্ধ করলাম, কিন্তু ফিরে যাওয়ার আগে আর একবার দেখতে ইচ্ছা হলো। সন্ধ্যের আগ দিয়ে পাহাড়ি ছায়ায় গাছেদের ফাঁকে আমি গিয়ে পৌঁছালাম। যেখানে গিয়েছিলাম সেখানে দেখে শিউরে উঠলাম। একটি শিশুর ধর ও মুন্ডু আলাদা অবস্থায় পড়ে আছে দেবমূর্তির পাদমূলে, সারা জায়গা রক্তে ভেজা। আমার কি কুগ্রহ মশায়, আর যদি সেখানে না যাই তবে সবচেয়ে ভালো হয়, কিন্তু তা না করে আমি আবার পরের দিন সেখানে গিয়ে হাজির হলাম। কুলিদের মধ্যে একজন লোক আমায় যথেষ্ট নিষেধ করেছিল। সে বলেছিল, বাবু তুমি কলকাতার লোক, এসব দেশের গতিক কিছু জানো না। জঙ্গলি দেবতা হলেও ওদের একটা শক্তি আছে, তা তোমাকে ওদের পথে নিয়ে যাবে, তোমার অনিষ্ট করবার চেষ্টা করবে। ওখানে অত যাতায়াত করো না বাবু। কিন্তু কারো কথা শুনলাম না, গেলাম শেষ পর্যন্ত, লুকিয়েই গেলাম, পাছে কুলিরা টের পায়। কেন যে জানকীবাবু সেখানে গেলেন তিনি তা আজও ভালো জানেন না, কিংবা হয়তো রক্তপিপাসু বর্বর দেবতার শক্তিই তাকে সেখানে যাবার প্ররোচনা দিয়েছিল, কে জানে। ক্যামেরা নিয়ে যদি যেতাম তাহলে তো বুঝতাম ফটো নিতে যাচ্ছি, তাই বলেছিলাম। কেন যে সেখানে গেলাম তা নিজেই ভালো জানি নে। সে মূর্তির ফটো নিয়েছিলেন? না, কোনো দিনই না, কিন্তু তার চেয়ে খারাপ কাজ করেছিলাম, এখন তা বুঝতে পারছি। জানকীবাবু যখন সেখানে গেলেন তখন ঠিক থমথম করছে দুপুরবেলা। পাহাড়ি পাখিদের ডাক থেমে গিয়েছে, বনতল নীরব, বাঁশের ঝাড়ে ঝাড়ে শুকনো বাঁশের খোলা পাতা পড়বার শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। দেবমূর্তির একেবারে কাছে যাওয়ার অত্যন্ত লোভ হলো, কারণ কুলিরা সঙ্গে থাকায় এতক্ষণ তা করতে পারিনি। গিয়ে দেখলেন শিশুর শবের চিহ্নও সেইখানে নেই। রাত্রে বনজন্তুতে খেয়েই ফেলুক বা জঙ্গলিরাই নিজেরা খাবার জন্য সরিয়ে নিয়ে যাক, অনেকক্ষণ তিনি মূর্তিটার সামনে দাঁড়িয়ে রইলেন। কেমন এক ধরনের মোহ, একটা সুতীব্র আকর্ষণ। সত্যিকারের নরবলি দেওয়া হয় যে দেবতার কাছে, এমন দেবতা কখনো দেখেননি বলেই বোধ হয় আকর্ষণটা বেশি প্রবল হলো, কিংবা অন্য কিছু তা বলতে পারেন না তিনি। সেই সময় এই কাঠের কবচখানা দেবমূর্তির গলায় ঝুলতে দেখে জানকীবাবু কিছু না ভেবে চারিদিকে কেউ কোথাও নেই দেখে সেখানা চট করে মূর্তিটার গলা থেকে খুলে নিলেন। কি ভেবে নিলেন হঠাৎ? ভাবলাম একটা নিদর্শন নিয়ে যাব এদেশের জঙ্গলের দেবতার, আমাদের দেশের 5 জনের কাছে দেখাবো। নরবলি খায় যে দেবতা, তার সম্বন্ধে যখন বৈঠকখানায় জাঁকিয়ে বসে গল্প করব তখন সঙ্গে সঙ্গে এখানে বার করে দেখাবো, লোককে আশ্চর্য করে দেব। বোধহয় এই রকমই একটা উদ্দেশ্য তখন থেকে থাকবে। কিন্তু যখন নিলাম গলা থেকে খুলে, তখনই মশাই আমার সর্বশরীর যেন কেঁপে উঠল, যেন মনে হলো একটা কি অমঙ্গল ঘনিয়ে আসছে আমার জীবনে। ও ধরনের দুর্বলতাকে কখনোই আমল দিইনি। সেটা খুলে নিয়ে পকেটজাত করে ফেললাম একেবারে। মিশমিদের অনেকে এরকম কবচ গলায় ধারণ করে, সেটাও দেখেছি, কিন্তু তারপরে শত্রুদের সঙ্গে যুদ্ধ করতে যাওয়ার সময় বিশেষ করে এ কবচ তারা পড়বেই। তারপর আর কিছুই না। 7 বছর কবচ আছে আমার কাছে, জঙ্গলি জাতের জঙ্গলি দেবতার কবচ। ও ধীরে ধীরে আমায় নামিয়েছে এই 7 বছরে। এক একটা জিনিসের এক একটা শক্তি আছে। আমায় জাল করিয়েছে, পাওনাদারের টাকা মেরে দেওয়ার ফন্দি দিয়েছে, শেষকালে মানুষের রক্তে হাত রাঙিয়ে দিলে পর্যন্ত। একজন সম্ভ্রান্ত ভদ্র ব্যবসাদার ছিল মশাই, আজ কোথায় এসে নেমেছি দেখুন। এ প্রবৃত্তি জাগাবার মূলে ওই কবচখানা। আমি দেখেছি যখনই ওখানে আমার কাছে থাকতো তখনই নানা রকম দুষ্ট বুদ্ধি জাগতো মনে। কাকে মারি,
কাকে ফাঁকি দিই লোভ জিনিসটা দুর্দমনীয় হয়ে উঠত। গাঙ্গুলি মশাইয়ের খুনের দিনের রাত্রে আমি 10টার গাড়িতে অন্ধকারে স্টেশনে নামি, কেউ আমায় দেখেনি। আমার পকেট ওই কবচ, কিন্তু যাক সে কথা, আর এখন বলবো না। বলুন না। না, আমার ঘাট থেকে এখন ভূত নেমে গিয়েছে, আর সে ছবি মনে করতে পারবো না। এখন করলে ভয় হয়। নিজের কাজ করেই কবচ চড়ে পড়ল সে রাত্রেই। আবার সর্বনাশ করে ওর প্রতিহিংসা পূর্ণ হলো না বোধ হয়। কে বলবে বলুন? স্টিমারে আমায় একজন বারণ করেছিল, কিন্তু আসাম থেকে ফিরবার পথে ব্রহ্মপুত্রের ওপর স্টিমারে একজন বৃদ্ধ আসামি ভদ্রলোককে ওখানে দেখায়। তিনি আমায় বললেন, "এ কোথায় পেলেন আপনি? এ মিরি আর মিসমিদের কবচ। পশু এখানে মানুষের স্থান নিয়েছে। ওরা যখন অপরের গ্রাম আক্রমণ করতে যেত, অপরকে খুন জখম করতে যেত, তখন দেবতার মন্ত্রপুত এই কবচ পড়তো গলায়। এ আপনি কাছে রাখবেন না, আপনাকে অমঙ্গলের পথে নিয়ে যাবে। তখনও যদি তার কথা শুনি, তাহলে কি আজ এমন হয়? তাই আপনাকে আমি বলছি, আমি তো গেলামই। ও কবচ আপনি আপনার কাছে কখনো রাখবেন না।" জানকীবাবু চুপ করলেন। যে উদ্দেশ্যে এসেছিলাম তা পূর্ণ হয়েছে। জানকীবাবুর মুখে কবচের ইতিহাসটা শুনবার জন্যই আসা। আমি যা করেছিলাম কর্তব্যের খাতিরে করেছি। আমার বিরুদ্ধে রাগ পুষে রাখবেন না মনে। আমায় ক্ষমা করবেন। নমস্কার। বিদায় নিয়ে চলে এলাম। যতদূর জানি এখন তিনি আন্দামানে। এতক্ষণ আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মিসমিদের কবচ অন্তিম পর্ব। আমাদের পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি চ্যানেলে নতুন হন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইরকমই নতুন নতুন গল্প উপহার পেতে জুড়ে থাকুন সাহিত্যমের সঙ্গে। শীঘ্রই দেখা হচ্ছে একটি নতুন গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, টেক কেয়ার।